প্লেটো বলেছিলেন একমাত্র মৃতরাই যুদ্ধের শেষ দেখতে পায়। আজ ইসরায়েল আর প্যালেস্টাইনের যুদ্ধের ভয়াবহ রক্তস্নানে যখন হাজার হাজার মানুষের মৃত্যু মিছিল ক্রমশ আরো লম্বা হচ্ছে সেই মৃত্যু মিছিল, তখন প্রশ্ন জাগে যে আর কত হাজার মানুষ মরলে তবে এই তাণ্ডব বন্ধ হবে। যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলে আটকে পড়েছেন আমাদের এই রাজ্যের বহু মানুষ। কেউ সেখান থেকে তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। এখনও বহু মানুষের খোঁজও মিলছে না। গ্রাউন্ড জিরোয় পৌঁছে গেছেন আমাদের প্রতিনিধি, আর কয়েক ঘন্টার মধ্যে আমাদের আরও কয়েকজন প্রতিনিধি পৌঁছে যাবেন ওয়ার জোনে। এই প্রেক্ষাপটে আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন থাকবে, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধের তীব্রতা ক্রমশ বাড়ছে, মৃতের সংখ্যা বেড়ে কয়েক হাজার, দুদিকেই মুহুর্মুহু আছড়ে পড়ছে মিসাইল, দ্বিধাবিভক্ত গোটা দুনিয়া। আর একটা রক্তক্ষয়ী মহাযুদ্ধের সাক্ষী হতে চলেছি আমরা। সব থেকে বড় প্রশ্ন আমাদের কাছে এটাই। দ্বিতীয় প্রশ্ন, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধে আটকে বহু বাঙালি, প্রতি মুহূর্তে মিসাইল হানার আশঙ্কা, কেউ বাংকারে, কেউ ঘরবন্দি। কবে নিরাপদে দেশে ফিরতে পারবেন আটকে থাকা এই সমস্ত বাঙালিরা? তৃতীয় প্রশ্ন, প্যালেস্টিনীয়দের স্বশাসন এবং সম্মানের সঙ্গে বাঁচার অধিকারের পক্ষে সওয়াল কংগ্রেস ওয়ার্কিং কমিটি, কিন্তু হামাসের গণহত্যার প্রতিবাদে একটা শব্দও নেই কেন? লোকসভা নির্বাচনের আগে ভোট ব্যাংকের রাজনীতি। চতুর্থ প্রশ্ন, সংকটের মুহূর্তে ইসরায়েলের পাশে নরেন্দ্র মোদী, নিন্দা সন্ত্রাসবাদী আক্রমণের, কিন্তু হামাসের পাল্টা গাজা স্ট্রিপেও যে হত্যালীলা চলছে তা নিয়ে কেন নীরব নয়াদিল্লি? আমাদের প্রশ্ন রইল। পঞ্চম প্রশ্ন, থামছে না রাশিয়া ইউক্রেনের লড়াই, তারই মধ্যে ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ ক্রমশ তীব্রতর হচ্ছে, আরও বাড়বে তেলের দাম। যুদ্ধের সরাসরি প্রভাব কতটা পড়বে আমার আপনার জীবনে? তবে শুরুতেই আপনাদের দেখাবো ইসরায়েল প্যালেস্টাইনের বিরামহীন যুদ্ধে ক্রমশ দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল। দুর্ভাগ্য। দেখুন, আরও একটা যুদ্ধ, আবারও মারণাস্ত্রের ভয়াবহতা, ফের মৃত্যু মিছিল, রক্তে লাল ভূমধ্য সাগরের নীল জল, আবারও আড়াআড়ি বিভক্ত বিশ্ব। ভূখণ্ডের দাবি নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা ঐতিহাসিক এক সংঘাত, যা ফের সম্মুখ সমরে এনে দিয়েছে ইসরায়েল আর প্যালেস্তাইনকে। যুদ্ধের মারাত্মক অভিঘাতে কি পরিস্থিতি সেখানে, কেমন আছে গাজা আর ওয়েস্ট ব্যাংকের মানুষ? ওয়ার জোনে পৌঁছে সেই ছবি তুলে ধরেছে এবিপি আনন্দ। मैं दर्शकों को तुरंत दिखाना चाहूंगा, यहाँ पे रॉकेट्स फायरिंग शुरू हो गई है। हम स्देरोत शहर में है, जो कि क्लोजेस्ट पॉसिबल पॉइंट है गाजा के, और ये आपको जो छल्ले दिखाई दे रहे हैं धुएं के, ये एग्जैक्टली उन रॉकेट्स को इंटरसेप्ट किया गया। हमास की तरफ से जो रॉकेट्स आए थे उन्हें न्यूट्रलाइज कर लिया गया, और जो स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर होता है सभी को फॉलो करना होता है कि आपको तुरंत ही रुकना होता है जब तक इस पूरे एरिया को क्लियर नहीं कर लिया जाए। मैं एक बार फिर दर्शकों को बताऊंगा कि हम स्देरोत शहर में हैं, जो कि क्लोजेस्ट पॉसिबल गाजा के नज़दीक सबसे, अगर आप जा सकते हैं तो यही वो एक इलाका है। ইসরায়েলের স্টেরট থেকে হামাস নিয়ন্ত্রিত গাজা শহরের দূরত্ব মেরে কেটে 12.5 কিলোমিটার। শনিবার ভোরে ইসরায়েল যখন ঘুমিয়ে, ঠিক তখন জল, স্থল, অন্তরিক্ষ তিন দিক দিয়ে হামলা শুরু করে হামাস বাহিনী। গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মাত্র 19 মিনিটে উড়ে আসে অন্তত 5000 রকেট। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের বিখ্যাত আয়রন ডোমের ডিফেন্স ভেঙে স্দেরোত, আশকেলন, অ্যাশডোড, তেল আভিভের মতো শহরে একটার পর একটা অংশে পরের পর রকেট আছড়ে পড়ে। एरिया है वो गाजा पट्टी है, और यहाँ से सबसे नज़दीकी पॉइंट होगा जो इजरायली आर्मी है उसे आगे कूच करना हो तो जो मैं बेस की बात कर रहा था, आर्मी मूवमेंट यहाँ पर हमें दिखाई दे रहा है, और एग्जैक्टली इसी चीज़ की मैं बात कर रहा था सुबह से कि बहुत ज़्यादा यहाँ पर डिप्लॉयमेंट है, और जो तैयारियाँ हैं वो साफ साफ दर्शा रही हैं कि कुछ बड़ा करने की तैयारी इजरायली आर्मी ज़रूर कर रही है, और जिसके संकेत बेंजामिन नेतन्याहू ने पहले ही दे दिए थे। और ये अमूमन मैं कई मिलिट्री बेसिस में इंक्लूडिंग फॉरेन आर्मी के बेसिस जा चुका हूँ, लेकिन जो मैं देख के आया हूँ यहाँ से 600 मीटर आगे वो काफ़ी ज़्यादा तैयारी है। मुझे बताया गया है कि स्पेसिफिकली ना फिल्म करना है ना उसके बारे में डिटेलिंग बतानी है, लेकिन मैं दर्शकों को एक सिंपल अगर वन लाइन में बता सकूँ, बहुत बड़ी तैयारी की जा रही है। ইসরায়েলি বায়ুসেনার হামলায় বিধ্বস্ত ভূমধ্যসাগর তীরবর্তী গাজা।
মৃত্যু মিছিল চলছে সেখানেও। জল, স্থল, অন্তরিক্ষ তিন দিক দিয়েই হামাসকে কার্যত গুঁড়িয়ে দিতে উদ্যত ইসরায়েল। एक और फाइटर जेट इजरायली एयरफोर्स का ठीक हमारे सर के ऊपर से जाते हुए ड्रोन्स, फाइटर जेट्स, अटैक हेलीकॉप्टर्स सब के सब यहां पर एक्शन में दिखाई दे रहे हैं। हम कुछ ही किलोमीटर दूर हैं गाजा से और बीच बीच में धमाके की आवाज़ आ रही है जो इस बात का संकेत है कि बहुत भारी होने वाला है हमास के लिए आज का दिन, क्योंकि इस तरह से इजरायली एयरफोर्स जो भी कुछ उनके पास एसेट है, फाइटर जेट्स, ड्रोन और जो अटैक हेलीकॉप्टर्स है, ये सब के सब का इस्तेमाल किया जा रहा है। পরিসংখ্যান বলছে ইসরায়েল হামাসের সংঘর্ষে গত 5 দিনে দুপক্ষের মৃত্যুর সংখ্যা 2000-এর বেশি, 8000 ছাড়িয়ে গিয়েছে আহতের সংখ্যা। ঐতিহাসিক এক সংঘাত। কেউ দোষ দেন ইসরায়েলের আগ্রাসনকে, কেউ বলেন প্যালেস্তাইনকে ঢাল করে হামাসের জঙ্গিরা লড়াই চালাচ্ছে। লেবাননের মাটি থেকে ইসরায়েলের ওপর হিজবুল্লাহ গোষ্ঠীর রকেট হামলা এই সংঘাতকে অন্য মাত্রা দিয়েছে। এবিপি আনন্দ। দেখুন, শুরুতেই যেমন বলছিলাম, এই রাজ্যের বহু মানুষ, তার মধ্যে ছাত্ররা আছেন, পেশাদাররা আছেন, সাধারণ চাকরিজীবীরা আছেন, ওই দেশে আছেন, ইসরায়েল এই মুহূর্তে আটকে পড়েছেন। আমি শুরুতেই কথা বলবো একজন ছাত্রের সঙ্গে, যিনি নিউ টাউনের ছেলে, অর্ঘ্য সরকার, পিএইচডি করতে তেল আবিবে গেছিলেন। আমি অর্ঘ্য আপনাকে জিজ্ঞেস করবো যে শনিবার থেকে, সম্ভবত শনিবার সকাল 6টা নাগাদ যখন পুরোপুরি আলো ফোটেনি, তখন থেকে আপনাদের জীবনটা রাতারাতি পাল্টে গেল। চতুর্দিকে সাইরেনের আওয়াজ, বিস্ফোরণের শব্দ, মিসাইল, ঘরের মধ্যে বন্দী হয়ে থাকা, ঠিক কতটা একজন ছাত্র হিসেবে কতটা আপনার জীবনটা দৈনন্দিন 24 ঘন্টা পাল্টেছে এবং কতটা আতঙ্কের মধ্যে আছেন অর্ঘ্য? জিনিসটা শুরু হয়েছিল শনিবার সকালবেলা 6:30টার সময়। আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে অ্যালার্ম বেজেছে। এখানটায় ফায়ার অ্যালার্ম আছে, তো আমরা অত সকালবেলা কোনোদিনও আমরা অ্যালার্ম শুনিনি, তো আমরা ফায়ার অ্যালার্ম। জিনিসটা আবার দুবার হওয়ার পরে আমরা বুঝলাম কি এখানটায় একটা সাইরেন বাজছে। এটা সকালবেলা, এটা খুব মানে একটা স্ট্রেসফুল জিনিস হলো। মানে আমাদের কিছু না রেডি হয়ে আমাদের শেল্টারে ছিল, কেউ রেডি ছিল না এটার। তারপরে আরেকটা সাইরেন হলো যেটা 7:30টার, ওটার মধ্যে তাও লোকজন একটু, তো আমরা তারপরে নিউজটা শুরু করলাম। আর আমরা দেখলাম কি যে প্যালেস্টাইন না মানে গাজা রকেট ছাড়া হচ্ছে। অ্যাকচুয়ালি এই সময়টা জিনিসটা না, রামাদানের পরে, রামাদানের সময় জিনিসটা একটু প্রমিনেন্ট হয়, কিন্তু এখন হঠাৎ হয় এটা আমাদের অনেকটা সারপ্রাইজিংলি এটা আমাদের করেছে। এটার জন্য আরো দেখলাম নিউজে কি অনেক গাজা থেকে টেররিস্টরা ঢুকে এসেছে, যারা শেল্টারের ভেতরে ছিল সেটার ভেতরে লোকজনকে ঢুকে মারা হয়েছে, অনেক লোক আটকে পড়েছিল, অনেক ইন্টারন্যাশনাল লোকজনকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে, অনেক স্টেজেস নেওয়া হয়েছে। প্যালেস্টাইনের গাজার ওখানটায় একটা মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছিল, এখানটায় ওরা গিয়ে প্রত্যেক মানে অনেক গুলি চালিয়েছে, ওখানটায় 250 লোক মারা গেছে। আমরা আজকে জানতে পারলাম 1200 খানা লোক মারা গেছে এখন, এটা ইনক্লুড সিভিলিয়ান আর আর্মি লোকজন। তো এটার জন্য আমরা অনেকটা ভয় ভয় রয়েছে এখানে। কি ভয় এবং আতঙ্কের পরিবেশ আপনি যেখানে আছেন সেই বিশ্ববিদ্যালয়। আমি আবার আপনার কাছে যাব, বুঝতেই পারছেন একেবারে সরাসরি যেখানে পরের পর মিসাইল ছোঁড়া হচ্ছে, মাথার ওপর দিয়ে মিসাইল ছোঁড়া হচ্ছে, সেই রকম জায়গায় কারিগরি সামান্য সমস্যা তো আছেই। আমি ছাত্রের কাছে যেরাম গেলাম, একজন পিএইচডি করতে গেছেন অর্ঘ্য, তার কাছে গেলাম, কিন্তু পরিবার নিয়ে যারা আছেন, যিনি আছেন, তাদের সংকটটা গভীরতর। ঠিক কীরকম আছেন আমি জেনে নেব। আরেকজন সমোদয় হাজরা, সমোদয় হাজরা এবং তার স্ত্রী দুজনেই রয়েছেন। সমোদয়, আপনার কাছে জানতে চাইবো, একটা নিরাপদ নাগরিক জীবন, সেখানে শুধু সস্ত্রীক আপনি আছেন শুধু তাই নয়, আপনার 3 বছরের একটি বাচ্চা আছে। 3 বছরের বাচ্চা মানে তার খাবার দাবার একটা অন্য যত্নের পরিবেশ লাগে। সেইখানে রাতারাতি শনিবার সকাল থেকে আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। লোকে বলে যে যে কোনো জায়গায়, যে কোনো দেশে সংকট হলে দুটো জায়গায় ভিড় হয়। একটা হচ্ছে বিমানবন্দরে, তার কারণ প্রচুর মানুষ দেশে ফিরে আসতে চান, তারা অন্য দেশ থেকে গেছেন। আর একটা দোকানে, কারণ সবাই চান যে মোটামুটি হাতের কাছে ন্যূনতম বেঁচে থাকার জন্য যা যা দরকার
তেল ডাল চাল সেগুলো স্টোর করে রাখতে। তো ঠিক আপনার সিচুয়েশনটা কীরকম, খুব বিশেষ করে যেহেতু আপনি ফ্যামিলি ম্যান, স্ত্রী কন্যাকে নিয়ে আছেন, আপনার কন্যা মাত্র 3 বছরের, সেইখানে আমি জানতে চাই আপনার সংকটটা কেমন আছেন আপনি? থ্যাংক ইউ প্রথমেই আমাদের প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। হ্যাঁ, কঠিনটা বা সমস্যাটা খুবই কঠিন, কারণ সঙ্গে বাচ্চা থাকা মানে সেখান থেকে তার, আপনি যেরকম বললেন, তার একটা যত্ন, এই পুরো জিনিসটা, এবং তার একটা সিকিউরিটি, এটা সারাক্ষণই মাথার মধ্যে থাকে। এদের যে মানে এটা যেদিন হয়েছে সেদিনকে ছিল হচ্ছে লাস্ট হলিডে, তারপরের দিন থেকে আমার বাচ্চার প্লে কেয়ার কিন্ডারগার্টেন সেটা খোলার কথা, কিন্তু সেটা তারপর থেকে তার সেটা বন্ধ। স্কুল কলেজ আমরা যে ইনস্টিটিউটে কাজ করি সেগুলো পুরোটাই বন্ধ। আমরা যদিও বন্ধ মানে আমাদের রিসার্চের কাজ চলছে, কিন্তু অফিসিয়ালি প্রায় পুরোটাই 80% ব্যাক, কোনো ইয়াই তারা আসছে। পাবলিক ট্রান্সপোর্ট গতকাল থেকে কমে গেছে, প্রায় হাফ হয়ে গেছে, ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। আবার এখনো পর্যন্ত খাবার বা জলের খুব সংকট দেখা না দিলেও টান পড়েছে। মেনলি বেসিক ব্রেড, এগ, মিল্ক, এইগুলো হচ্ছে, এগুলো খুবই একটু ক্রাইসিস দেখা যাচ্ছে। আর যেটা আমাদের ট্রান্সপোর্টেশন আর বাচ্চার ক্ষেত্রে এমনি মানে আমাদের ক্ষেত্রে বিভিন্ন গ্যাদারিং করা, সেগুলো একটু সমস্যা। পার্কে, যদিও পার্কে এখানে এখনো পর্যন্ত হাইপার যেহেতু unaffected till now pocket side, কিন্তু it's soft target because it's a port city, সেই কারণে আমাদের ওই আতঙ্কটা। সমুদয় ভারতীয় দূতাবাসের তরফ থেকে আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়েছে? মানে এয়ার ইন্ডিয়া বন্ধ আমরা জানি, কিন্তু কোনো ইভ্যাকুয়েশন প্ল্যান ইত্যাদির খবর আপনারা জানতে পেরেছেন? সব থেকে বড় প্রশ্ন, এই মুহূর্তে কি ভারতে ফিরে আসার কথা ভাবছেন বা চেষ্টা করছেন? অবশ্যই। আমরা প্রথমে বলে হচ্ছে আমার 9 তারিখ ছিল, 9 নভেম্বর, কালী পুজোর আগে। তো এই কন্ডিশন হওয়ার পর আমার ইনস্টিটিউটের বস আমাকে বলেন যে আমার মনে হয় তোমাদের এই মুহূর্তে কিছু ফিরে যাওয়াটা ভালো, কারণ কন্ডিশন কোনো সময় এসকালেট হতে পারে। আচ্ছা। তো আমরা তারপর এয়ার ইন্ডিয়াতে রিশিডিউল করার চেষ্টা করি, কিন্তু ওদের 14 তারিখ পর্যন্ত ফ্লাইট বন্ধ থাকে, কোনো তো ফ্লাইট এখন যাচ্ছে না। রিসেন্ট আমরা একটা টুইট দেখি যেটাতে বলা হচ্ছে 31 অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ থাকবে। আমার এখনো পর্যন্ত কনফার্মেশন আসেনি সেটা। আমার এক বন্ধুর থেকে যে তেলাভিভে আছে তার সাথে মিটিং হয়, যেটা থেকে জানতে পারি যে এই মুহূর্তে কোনো ইভ্যাকুয়েশন প্ল্যান নেই। আচ্ছা। আর এখান থেকে অন্যভাবে ফেরত যাওয়ার মতো, মানে দুবাই বা আবুধাবি ফেরত যাওয়ার মতো মাল্টিপল ক্যারিয়ার, সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ফলে সেখান থেকে আমার 3 বছরের বাচ্চাকে নিয়ে সেটা ট্রাভেল করা খুব মুশকিল। আমাদের আইদার অপশন হচ্ছে এখান থেকে সাইপ্রাস হয়ে ফেরত আর ইস্তাম্বুল, কিন্তু সেটাও যেহেতু বেন গুরিয়ন এয়ারপোর্ট ইজ ওয়ার্কিং বাট নট ফুললি, আমরা জানি না কোন ফ্লাইট ক্যান্সেল হয়ে যাবে। এবার এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্টে যে ছবি পাচ্ছি সেটা ভয়ঙ্কর অবস্থা। তোকে 4-5 ঘন্টা আগে থাকতে গিয়ে বসে থাকছে, 10-11 ঘন্টা ওয়েট করছে। 3 বছরের বাচ্চা, তার সমস্ত খাবার দাবার সমস্ত নিয়ে আমরা জানি না সত্যি এখন কি করব। আজকের খবরটা পাওয়া পর্যন্ত আমরা এখন অ্যাংজাইটির মধ্যে আছি। আমরা চাই এয়ার ইন্ডিয়া অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন ফ্লাইটটা রিজিউম করুক, যাতে আমরা ফিরতে পারি। ধন্যবাদ সমুদয়। আপনি পরিস্থিতির দিকে নজর রাখুন, সাবধানে থাকুন, পরিবারকে সাবধানে রাখুন। সমুদয় ছিলেন হাইফাতে আর তেল আভিভে ছাত্রর সঙ্গে, অর্ঘ্যর সঙ্গে আমরা কথা বললাম। দ্রুত বলবো যে প্রচুর মানুষ, আবার বলছি, কেউ ছাত্র, কেউ পেশাদার, কেউ চাকরি করেন, আটকে পড়েছেন ওখানে। দ্রুত একবার তাদের যন্ত্রণার ছবি, আর পাশাপাশি এইখানে তাদের পরিবার যে উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন, কার্যত দিন গুনছেন যে প্রিয়জন কবে ফেরত আসবেন, তাদের ছবি পাশাপাশি দেখাবো এই অনুষ্ঠানে। দেখুন। হামাসের অপারেশন আল আকসা ফ্লাড।
পাল্টা ইসরায়েলের অপারেশন আয়রন সোর্স। আর এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর যুদ্ধে ফের অনিশ্চয়তার অন্ধকারে ডুবেছে লক্ষ লক্ষ সাধারণ মানুষের ভবিষ্যৎ। হঠাৎ বেঁধে যাওয়া এই সংঘর্ষের আবহে চূড়ান্ত উৎকণ্ঠা হাজার হাজার কিলোমিটার দূরে এই বাংলায়। ইসরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের গবেষক দীপন চৌধুরী হুগলির হিন্দ মোটরের শিবতলা স্ট্রিটের বাসিন্দা। গত মে মাসেই গিয়েছেন তেল আভিভ। শনিবার টেলিভিশনের পর্দায় হামাসের হামলার খবর পেতে ঘুম উড়েছিল তাঁর পরিবারের। কোনো ক্রমে তার সঙ্গে যোগাযোগ করা গেছে ঠিকই, কিন্তু পরিস্থিতি ভয়ানক। মিসাইলের জন্য রকেট সাইরেন আসছে, তখন একটু শেল্টারে যেতে হয়, বাট এদের একটা আয়রন ডোম মিসাইল ইন্টারসেপশন সিস্টেম আছে। এখানে প্রচুর বাঙালি বা ভারতীয়ও আছেন, প্রায় 200 জনের কাছাকাছি। আর এখানকার অধ্যাপক বা কিছু ছাত্রছাত্রী অনেকেরই আর্মি ডিউটি পড়েছে যারা যুদ্ধে যাচ্ছেন। তেল আভিভ থেকে জেরুজালেমের দূরত্ব 60 কিলোমিটারের বেশি। এর মাঝামাঝি বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছিল হামাস। যুদ্ধের 5ম দিনে তার অভিঘাত একটু কমেছে, কিন্তু বন্ধ হয়নি। শেলিং রকেট হামলার মধ্যে সতর্ক ইসরায়েলি সশস্ত্র বাহিনী। तो इजरायली आर्मी हर तरह से प्रैक्टिस कर रही है कि जब भी हमास की तरफ से अटैक हो, और विशेष तौर पर उन जगहों पर, और इसीलिए ये स्पाइक्स लगाए गए हैं। और आपको दिखाई देगा किस तरह से इस स्पाइक्स का इस्तेमाल किया जा रहा है इजरायली फोर्सेस द्वारा, कि जब यहाँ पर इसका इस्तेमाल किया जाए तब जल्द से जल्द हमास की अधिकतर गाड़ियों को रोका जा सके। ये देखिए, যে 35 একর ভূখণ্ড নিয়ে এত বিতর্ক, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দ্বন্দ্ব চলে আসছে, সেই জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্রোতস্বিনী সরকার। যুদ্ধের খবর পেয়ে তার পরিবার রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। ডর্মসের ভেতরে প্রত্যেকটা ডরমেটরি অ্যাপার্টমেন্টসে শেল্টার রুম রয়েছে, অ্যান্ড সাইরেন বাজার 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা শেল্টার রুমের ভেতর ঢুকে যাই, অ্যান্ড সেখানে 10 মিনিট ধরে অপেক্ষা করতে হয় আনটিল অ্যান্ড আনলেস সাইরেন বাজা বন্ধ হচ্ছে। 3 দিনের জন্য ওরা বলেছে যে একটু খাবার দাবার জোগাড় করে রাখতে, অ্যান্ড সবকিছু যেন পরিমাণ মতন আমাদের কাছে থাকে। বাংলা গানে ছিল একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু সংঘাতের এই ইতিহাসের অধ্যায় কখনো কি শেষ হবে? সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। এবার সরাসরি চলে যাব কোলাঘাটে। তার কারণ যেটা বলছিলাম যে পরিবারের অপেক্ষা, বাবার অপেক্ষা, মায়ের অপেক্ষা, কার্যত এক একটা ঠিক যে মুহূর্তে এক একটা মুহূর্তকে এক একটা ঘন্টা মনে হয়। তার কারণ ওখানে ছেলে আটকে রয়েছে। আমি সরাসরি জয়িতা রায়চৌধুরীর কাছে চলে যাব। তার পুত্র নীলাব্জ রায়চৌধুরী ওখানে রিসার্চ স্কলার। এই মুহূর্তে আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইব, ছেলের সঙ্গে শেষ কখন কথা হয়েছে? সম্ভবত তাকে বাংকারে থাকতে হচ্ছে। কি পরিস্থিতির বর্ণনা আপনাদের বাড়িতে দিয়েছে? শেষ কখন কথা হয়েছে? কথা আমার সঙ্গে সেভাবে হয়নি, কেননা যখন সাইরেন বাজার শব্দটা শোনে শনিবার দিন, হ্যাঁ, তারপর থেকে ট্রমার মধ্যে চলে গেছে। আচ্ছা, কোনো কথা বলতে পারছে না সেইভাবে, টেক্সট করছে, আমরা মেসেজ লিখে লিখে উত্তর দিচ্ছি। তারা যদি কথা হয় অনেকবার, মানে সেটা মেসেজের মাধ্যমে। আর ও আমাদের সেইভাবে কিছু বলতে পারছে না। এই নিউজ চ্যানেল গুলো দেখে সবকিছু আমরা জানতে পারছি। প্রতিটা মুহূর্ত কিন্তু আমাদের ভীষণ উৎকণ্ঠার মধ্যে কাটছে, মানে এই যন্ত্রণাটা নিতে পারছি না। ওখানে ছেলে পুরোপুরি মানে বোবা টাইপের হয়ে গেছে, কথা বলতে পারছে না। দেখুন, খুব স্বাভাবিকভাবে একজন ছাত্র পড়াশুনো করতে গেছে, রিসার্চ স্কলার, তার পৃথিবীর বাইরে হঠাৎ একটা যুদ্ধ লেগে গেছে যেটার জন্য মানসিকভাবে সে প্রস্তুত নয়, যার ফলে খুব স্বাভাবিকভাবেই একেবারে আপনি সঠিকভাবে বলেছেন ট্রমার মধ্যে চলে গেছে। কিন্তু আপনাদের দিক থেকে কোনো যোগাযোগের চেষ্টা করেছেন ভারত সরকারের কাছে, বা জানানো যে এইরকমভাবে আটকে পড়েছে একটি ছাত্র, তাকে কিভাবে ফিরিয়ে আনা যায়? এয়ার ইন্ডিয়া দুর্ভাগ্যজনকভাবে এখন চলছে না, বন্ধ আছে, সুতরাং আসাটাও ফিরে আসাটাও বাড়িতে যে খুব সহজ তা নয়। তো কি ভাবছেন আপনাদের দিক থেকে, কি ভেবেছেন? দেখুন, আমরা তো একেবারে লেম্যান, আমাদের কোনো পাওয়ার বা সোর্স সেইভাবে কিচ্ছু নেই। ঠিক সেই জন্য আমি মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাচ্ছি যেন আমার ছেলে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারে আমাদের কাছে। আর শুধু আমার ছেলে নয়, ওখানে যত ভারতীয় আছে, যত বাঙালি আছে, সবাই যেন খুব তাড়াতাড়ি তার পরিবারের কাছে ফিরে আসতে পারে। এটাই একজন
মায়ের কাপড় প্রার্থনা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে আমার। জয়িতা দেবী, একটা কথা বলতে পারি যে সমস্ত দর্শকদের এবং আমাদের শুভকামনা, এবং আপনার এই বার্তা, আপনার ছেলে আটকে পড়েছে তার ডিটেলস আমরা নিয়ে আমরা যেখানে পৌঁছন দেওয়ার কথা, কোথাও কাজ হতে পারে আমরা পৌঁছে দেব, সেই কথা আপনাদেরকে দিচ্ছি, এবং আমাদের সমস্ত শুভকামনা প্রার্থনা আপনাদের সঙ্গে আছে। আমি বুঝতে পারছি একজন মায়ের যন্ত্রণা, যেখানে ছেলে এইভাবে এই পরিস্থিতিতে কার্যত অসহায়ভাবে আটকে পড়েছে। আমাদের কাছে কোনো খবর এলে নিঃসন্দেহে সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব, এবং কোনো যদি আমরা যোগাযোগ করতে পারি, আমাদের একজন প্রতিনিধি ইতিমধ্যেই পৌঁছে গেছেন, আরেকজন শনিবার রাতে পৌঁছে যাবেন। সুতরাং কোনো ধরনের যদি যোগাযোগ করতে পারি বাড়ির সঙ্গে আমরা যোগাযোগ করিয়ে দেব। আপনার উদ্বেগ সেটার আমরাও শরিক। বুঝতেই পাচ্ছেন, শুধু জয়িতা দেবী নয়, প্রচুর বাবা মা, প্রচুর আত্মীয় স্বজন, প্রিয়জনরা ওখানে আটকে পড়েছেন। কেউ যোগাযোগ করতে পেরেছেন, কেউ যোগাযোগটুকু বাড়ির সঙ্গে করতে পারেননি। এই রকম একটা পরিস্থিতিতে, ওই যে বলছিলাম না, এক একটা পরিস্থিতি থাকে যেখানে এক একটা মুহূর্ত মনে হয় এক একটা ঘন্টা, কার্যত এই পরিবারগুলোর সদস্যরা ঠিক সেইভাবে সময় কাটাচ্ছেন। আমি দ্রুত একবার এই রকম অনেকগুলো পরিবারের সঙ্গে কথা হয়েছে আমাদের, দেখাবো তাদের যন্ত্রণার এবং অপেক্ষার ছবিটা। দেখুন। বাড়ি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, রাস্তাঘাট মানুষজন সবই অচেনা, তার মধ্যে বেঁধেছে যুদ্ধ। মাঝে মধ্যে বেজে উঠছে সাইরেন, আকাশপথে উড়ে আসছে মিসাইল, নিমেষে ধুলোয় মিশে যাচ্ছে বহুতল। এরকম পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলে আটকে রয়েছেন অসংখ্য বাঙালি। তার মধ্যে কারোর সঙ্গে যোগাযোগ করা গেছে, কারোর এখনো কোনো হদিশই নেই। এ রাজ্যে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তাদের পরিবার। যেমন গবেষণা করতে গিয়ে যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলে আটকে পড়েছেন রাজ্যের এক গবেষক ও এক গবেষক দম্পতি। ধনেখালির ভান্ডারহাটির বাসিন্দা সৌরভ কুমার ইসরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে অ্যালজাইমার্স রোগ নিয়ে গবেষণা করছে। পরিবার থাকে হুগলির উত্তরপাড়ায়। স্ত্রী অনিন্দিতা কুমার বন্দ্যোপাধ্যায় প্যারিমোহন কলেজের ফিজিওলজির অধ্যাপক। মেয়ের বয়স মাত্র 7 বছর। গত 1.5 বছর ধরে ইসরায়েলের বাণিজ্য নগরীতে রয়েছেন সৌরভ। সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে প্রতিটা মুহূর্ত উৎকণ্ঠায় কাটছে স্ত্রী। এখন ওই সাইরেনের মাঝে মাঝে শব্দ শোনা যাচ্ছে, এবং ওদের কাছে ইনস্ট্রাকশন দেওয়াই আছে যে সাইরেনের আওয়াজ শুনলে 1.5 মিনিটের মধ্যে ওদের যে সেফ হাউসগুলো করা আছে সেখানে শেল্টার হোমগুলোর মধ্যে যেতে হবে, এবং তারপর ওখানে কিছুক্ষণ থেকে আবার চলে আসতে হবে। তো আমার সাথে ওর যা কথা হচ্ছে তাতে করে ওই গত শনিবার থেকে প্রায় এরকম মাঝে মাঝে এরকম সাইরেনের আওয়াজ শোনা যাচ্ছে, এবং ওদেরকে সেখানে যেতে হচ্ছে। 1.5 বছর থাকাকালীন কোনো দিন কোনো রকম অসুবিধার মধ্যে পড়েনি। এই প্রথম ওই অভিজ্ঞতা হচ্ছে যে ইসরায়েলে এরকম হচ্ছে, সাইরেন বাজছে, ওখানে রকেট এসে পড়ছে আশেপাশে এরিয়ায়। তো আমরা এখান থেকে শুনে ভীষণভাবে উদ্বিগ্ন। ইসরায়েলের হাইফা শহরের টেকনিয়ান আইআইটিতে স্নায়ুতন্ত্র নিয়ে গবেষণা করছেন উত্তরপাড়ার বাসিন্দা দম্পতি সমুদয় হাজরা ও জয়িতা দত্ত হাজরা। তাদের কথা ভেবে ঘুম উড়েছে পরিবারে। এখনো পর্যন্ত ওই কম্পারেটিভলি অন্য জায়গার তুলনায় বলা যেতে পারে নিরাপদ, কম্পারেটিভলি নিরাপদ। কিন্তু যুদ্ধের পরিস্থিতি বা এরকম সিচুয়েশনে কখন কি ঘটবে সে তো বলা যায় না। যার ফলে আমরা বাবা মা হিসেবে আমরা তো চিন্তিত বটেই। মাত্র 15 দিন এখানে এসেছি, তার মধ্যে এই ঘটনা। তো এদের ছেলে বৌমাদের আসার কথা 9 নভেম্বর, জানি না তার আগে হয়তো চলে আসবে। দ্রুত ফিরে আসুক কাছের মানুষগুলো, উৎকণ্ঠার প্রহর দূর হোক, এটাই এখন এই মানুষগুলোর একমাত্র চাওয়া। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। উত্তরপাড়ার ছেলে তেল আভিভে আছেন, যার পরিবারের সঙ্গে এই মুহূর্তে এই প্রতিবেদনে যাদের কথা আপনারা শুনলেন, সৌরভ কুমারের সঙ্গে এই অনুষ্ঠানে আমরা যোগাযোগ করতে পেরেছি। সৌরভ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে গবেষণা করেন, অ্যালজাইমার্স রোগ। গোটা পৃথিবী জুড়ে এর একটা উপায়, একটা নিশ্চিত ওষুধ, নিশ্চিত চিকিৎসার খুঁজে বেড়াচ্ছে। এই যে শনিবার সকাল থেকে আপনার জীবনটা রাতারাতি পাল্টে গেল, সেখানে সাইরেন, বিস্ফোরণের আওয়াজ, জিনিসপত্র মজুত করা, দোকান থেকে কিনে অন্তত 72 ঘন্টার জিনিসপত্র মজুত করে রাখা, সরকারি ফতোয়া, এই সমস্তগুলো আপনার জীবনে ঢুকে পড়লো। ঠিক কতটা আপনার জীবন পাল্টালো এবং কি অবস্থায় এখন আছেন? বাড়ির সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে পারছেন তো সৌরভ? প্রথমেই
আমি ধন্যবাদ দেখাই আপনার বক্তব্যকে শেষ করার জন্য, যাতে এইরকম একটা প্ল্যাটফর্ম যাতে সমস্ত ভারতবাসী তথা সমস্ত আমাদের বাংলাভাষী আমার এই বক্তব্য শুনতে পারে। এখানে শনিবার দিনটা প্রথম আমার সাইডেনের শব্দ ঘুমভাঙা হচ্ছে সকাল 6:30। আচ্ছা, 6:30 আমি প্রথম সাইডেনের শব্দ আছে সেটাকে আমি নেগলেক্ট করি, কারণ আমি তখন ঘুমন্ত অবস্থায় ছিলাম। দ্বিতীয়বার যখন সাইরেনের শব্দ শুনতে পাই তখন আমি বিচলিতই হয়ে পড়েছিলাম। হ্যাঁ বলুন সৌরভ, শুনছি আমরা। হ্যাঁ, প্রথম দ্বিতীয়বার যখন আমি সাইরেনের আওয়াজ শুনতে পাই, হ্যাঁ, তখন আমি যে চিন্তিত হয়েছি যে কেন হঠাৎ করে এরকম পরপর দুবার সাইরেন বাজবে। তো আমি যখন এখানের যে নিউজ চ্যানেল যেগুলো আছে, একটা হচ্ছে জেরুজালেম পোস্ট, ভারত এবং ইসরায়েল টাইমস, তো আমি জেরুজালেম পোস্ট সার্চ করে দেখি যে হ্যাঁ এখানে হামাস রকেট হামলা। তখন আমি কিন্তু মানে যত তাড়াতাড়ি সম্ভব আমি সেন্টারে যাচ্ছি, এবং তারপরে এই যে বারে বারে সাইডে চাপ গেল আরেকবার, আরো 3বার হয়েছে। এইবার দিনকে সারাদিন থেকে কিছু ছিল না, ভেবেছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে হয়তো কমে গেছে বা কন্ট্রোল করে, কিন্তু যখন চারিদিকে নিউজ থেকে দেখছি তখন মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। আমরা গতকাল শুনেছি, সোমবার শুনেছি, গতকাল এবং আজকে পর্যন্ত তেল আভিভে রকেট হামলার খবর আছে। মানে আমরা আজকে আমাদের এখানে এমবাসি থেকে প্রতিনিধি এসেছিল তাদের সঙ্গে, সেটা আমি পরে বলছি। তো সেই সময় যখন মিটিং চলছিল আমরা সাইরেনের শব্দ শুনতে পাই, আমরা সবাই শিখে যাই যে আমাদের শেল্টার রুম আছে, সেই শেল্টার রুমের মধ্যে। তো এইরকম বলতে পারেন যে এখন তেল আভিভের অবস্থা, তেল আভিভের যে নর্মাল ভাই যে একটা শহর, এখানে সেই জিনিসটা কিন্তু এখন তেল আভিভ থেকে অনেকটাই প্রায় দেখা যাচ্ছে। মোটামুটি ধরুন এখন যে সুপার মার্কেট গুলো ছাড়া রাস্তাঘাট পুরো ফাঁকা, রাস্তাঘাটে লোকজন প্রায় নেই বললেই চলে। ট্রান্সপোর্ট সেখানে লিমিটেশন আছে, ট্রান্সপোর্ট যেগুলো টুয়ার্ড নর্থ সেগুলো চালু আছে, যেগুলো টুয়ার্ড সাউথ সেগুলো সমস্তই প্রায় বন্ধ আছে। লোকাল যে ট্রেন, সেই লোকাল ট্রেনে সমুদয় হাসাও বললেন, সেই লোকাল ট্রেনেও সেখানে রেস্ট্রিকশন আছে অবশ্যই। আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সঙ্গে বারে বারে যোগাযোগ করেছেন, আমাদের যারা প্রফেসর তারা তো সবসময় যোগাযোগ করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের 22 তারিখ পর্যন্ত, এই অক্টোবরের 22 তারিখ পর্যন্ত সমস্ত রকমের ক্লাস, সেই ক্লাস পিএইচডি এবং মাস্টার্স সেটা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এবং আমাদের যে রিসার্চের নর্মাল কাজ সেটা কিন্তু এখনো পর্যন্ত চালু আছে, কিন্তু ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদের বলেছেন যে যে কোনো পরিস্থিতিতে এটা পুরোপুরি তোমাদের উপর নির্ভর করছে, যে তোমরা যদি চাও তবেই আসবে, যদি না চাও আসবে। তো এই প্রসঙ্গে বলে রাখি, আমি লাস্ট 2 দিন ধরে আমি ল্যাবে গেছিলাম, যেহেতু আমি অলরেডি বাড়িতে আমি সেগুলো কিছু কাজ আমি অলরেডি করে রেখেছিলাম, তো সেগুলো করতে হচ্ছে এবং সেগুলো ভিত্তি করতে। সেদিন কাল আমি তখন ইউনিভার্সিটিতে ছিলাম, ইউনিভার্সিটিতে থাকাকালীন আমি সাইরেনের শব্দ শুনতে পাই এবং আমরা সবাই মিলে ছুটে যাই সেই বাংকারের মধ্যে। তো এখানে যদি বলতে চান যে খাবারের বা জলের যে সমস্যা, সেটা আমাদের কাছে হোম ফ্রন্ট কমান্ড থেকে একটা নির্দেশিত এসেছিল, অ্যাটলিস্ট তোমরা 72 ঘন্টার জন্য কিছু ড্রাই ফ্রুট বা জল সেটাকে তোমরা একটু মজুত করে রাখো, কিন্তু সেই সমস্যাটা এখনো পর্যন্ত হয়নি, কারণ সেটা আমরা এখনো পর্যন্ত শেষ করিনি। এবং এই প্রসঙ্গে এখানে কি আমরা যে ছাত্রাবাসা ডরমিটরিতে থাকি সেটা তুলনামূলকভাবে বাইরের থেকে অনেকটা সেফ একটা এরিয়া। তো সেই দিক থেকে আমি সেফ আছি, বা এখানে যারা বাঙালিরা আছেন বা ভারতীয়রা আছেন তারা তুলনামূলকভাবে সেফ আছে। তো অবশ্যই কিছু তো মনের মধ্যে একটা সবসময় একটা উথাল পাথাল চলছে, কারণ এই মুহূর্তে যা খবর পেয়েছি যে 31 তারিখ পর্যন্ত এয়ার ইন্ডিয়া নাকি ফ্লাইট ক্যান্সেল করতে পারে বা করবে। এখনো পর্যন্ত সেটা নিয়ে কোনো ডিটেল, মানে এয়ার ইন্ডিয়াকে আমি ফলো করেছিলাম, তো তারা আমাদের বলেছে যে এটা করতে পারে, ক্যান্সেল করতে পারে, কারণ তাদের কাছে এখনো পর্যন্ত কোনো সেরকম নির্দেশিকা নেই, কিন্তু একটা প্রবাবিলিটি হতে পারে। আরেকটা আপনাদের আপডেট দিই যে আমরা রিসেন্টলি জাস্ট আজকে শুধু তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আমাদের যে ইন্ডিয়ান এমবাসি আছে, ইন্ডিয়ান এমবাসি থেকে একজন প্রতিনিধি এসেছিলেন, আমাদের সঙ্গে তিনি কথা বলেছেন। এখনো পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো রকম তাদের কাছে কোনো ইনফরমেশন নেই ইভ্যাকুয়েশনে,
আমি যেটা তাদের কাছে আমি স্পেশালি আমি নিজে যেটা তাদের কাছে বলেছি যে যদি এরকম কোনো নিশ্চিত না থাকে অ্যাটলিস্ট আপনারা এয়ার ইন্ডিয়াকে দয়া করে বলুন যে তারা যেন সপ্তাহে অন্তত দুটো ফ্লাইট অন্তত চলাচলের ব্যবস্থা করে, যাতে সমস্ত ছাত্র যারা যেতে চায়, যারা যেতে ইচ্ছুক, তারা যাতে বাড়ি ফিরতে পারে বা বাড়ি ফেরার ব্যবস্থা করতে। তো এইটা আমি বারে বারে তাদেরকে বলেছি, তো আমাকে সেই প্রতিনিধি আশ্বস্ত করেছেন ঠিক আছে আমরা চেষ্টা করবো। এবং এই ক্ষেত্রে আমি বিভিন্ন সংবাদ মাধ্যম চ্যানেলগুলোকে বলছি যে যদি তাদের তরফ থেকে এয়ার ইন্ডিয়া বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এই ব্যবস্থাটা করতে বলা হয় যে যাতে অ্যাটলিস্ট এয়ার ইন্ডিয়া ফ্লাইটটা নর্মালাইজ করা যেতে পারে। কারণ এখানে একটা প্রচুর ছেলে যারা ইথিওপিয়ান এয়ারলাইন্স বা টার্কিশ এয়ারলাইন্স যাচ্ছে, অনেক তাদের ফ্যামিলি আছে, তাদের পক্ষে এটা একটা প্রচন্ডই একটা সমস্যার সম্মুখীন। এবং শুধু তাই নয়, ধরুন আমরা যে এখান থেকে এয়ারপোর্টে যাবো, এই যে এয়ারপোর্টের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটার মধ্যে যে কোনো সময় হয়তো সাইডে শব্দ শুনতে পাবে। মারাত্মক আশঙ্কা, এবং সেই আশঙ্কা নিয়ে প্রতিদিন 24 ঘন্টা 24/7 আপনাদের থাকতে হচ্ছে। একেবারে পরিষ্কার আমরা বুঝছি সৌরভ যে কি পরিস্থিতির মধ্যে থাকতে হচ্ছে। তবে একটা যে দূতাবাসের সঙ্গে যোগাযোগ আছে, সব থেকে বড় কথা আপনি বললেন সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় নিয়মিত যোগাযোগ রাখছে আপনাদের সঙ্গে। আর এখনও পর্যন্ত 72 ঘন্টা সরকারি ফতোয়া আছে যে বেসিক যেটা ন্যূনতম যা লাগে বেঁচে থাকতে, খাবার ইত্যাদি, সেগুলো স্টোর করে রাখতে, কিন্তু এখনও পর্যন্ত তার প্রয়োজন পড়েনি। এইটুকু বলতে পারি সৌরভ, আমাদের সবার শুভেচ্ছা আপনাদের সঙ্গে আছে। আপনারা যেরকমভাবে যোগাযোগ করছেন সেই রকম যোগাযোগ করতে থাকুন। আমাদের তরফ থেকেও আমরা সমস্ত তথ্য আপনাদের সম্পর্কে আমাদের ভারত সরকারের কাছে পৌঁছে দিচ্ছি, যাতে কোনো রকমভাবে একটা সেতু বন্ধনের যদি প্রয়োজন হয় সেটা যাতে সুষ্ঠুভাবে করা যায়। আপনি নিজের খেয়াল রাখবেন এবং যাতে থাকবেন। হ্যাঁ, আমি দ্রুত একবার চলে যাব একেবারে সরাসরি ইসরায়েলে। আমার আরেক প্রতিনিধি, এবিপি আনন্দের প্রতিনিধি আশিস সিং সেখানে পৌঁছেছেন। এই মুহূর্তে আকাশে দেখতে পাচ্ছেন যে একেবারে মিসাইল, এই মুহূর্তে লাইভ দেখতে পাচ্ছেন পর্দায়, এই মুহূর্তের ছবি, মিসাইল ছোড়া হচ্ছে। आशीष আমাদের এই ছবি দেখাচ্ছে। हम सीधा रुख कर रहे हैं इजराइल का और आशीष सिंह के पास पहुंच जाएंगे। आशीष, आप अपने जान दांव पे लगाकर ये कवरेज, ये फुटेज हमारे दर्शकों के लिए पर्दे पर ला रहे हैं। आशीष, सबसे पहले आपसे पूछना चाहूँगा कि आप गाज़ा बॉर्डर के, गाज़ा स्ट्रिप के बहुत करीब है, वहाँ का माहौल जो अभी स्क्रीन पे हम देख रहे हैं कि मिसाइल जो है अभी हिट किया जा रहा है, तो माहौल जरा बताइए आशीष। सीधा रुख करेंगे आशीष सिंह का। आशीष, रॉकेट्स को न्यूट्रलाइज करने का, दिस इज समथिंग न्यू जो कि हमने देखा। देखिए एक और, देयर इज अ न्यू वेव ऑफ मिसाइल अटैक जिसमें अधिकतर मिसाइलें न्यूट्रलाइज कर दी जा रही है हवा में ही। और इजराइल का आयरन डोम एयर डिफेंस सिस्टम और साथ ही साथ इजराइल एयरफोर्स का फाइटर जेट, दोनों एक साथ में बहुत सारे मिसाइल्स को डीएक्टिवेट करती हुई, न्यूट्रलाइज करती हुई, ये एक नया, मैं कहूँगा कि जब अटैक्स बहुत ज़्यादा हो जाए तो जाहिर सी बात है कि इस तरह के एक नए पैटर्न को भी अपनाना पड़ता है। और इसीलिए यहाँ पर इस तरह से एक नया पैटर्न दिखा है, जो गाज़ा की तरफ से मिसाइल्स मारी जा रही हैं, रॉकेट्स मारे जा रहे हैं, उसे न्यूट्रलाइज करने के लिए इजरायली एयरफोर्स ने, मैंने पहली बार देखा, और इनफैक्ट पहली बार यहाँ पर देखा, और अब तक मैंने कभी नहीं देखा था कि किसी भी सोशल मीडिया या फिर इजरायली एयरफोर्स द्वारा कभी भी ऑफिशियली इस बात को नहीं कंफर्म किया था कि फाइटर जेट का इस्तेमाल करते हैं जब गाजा से रॉकेट्स दागे जाते हैं उसको न्यूट्रलाइज करने के लिए। फर्स्ट टाइम हमने ये विटनेस किया है कि इजरायली एयरफोर्स ने फाइटर जेट का इस्तेमाल किया जब रॉकेट्स गाजा की तरफ से फायर किए गए, तो फाइटर जेट्स ने फ्लेयर छोड़े, यानी कि उस रॉकेट्स को न्यूट्रलाइज करने की कोशिश की। आशीष, आपसे ये जानना चाहूँगा, आप क्योंकि बोल रहे थे कि गाज़ा की ओर से जो ये मिसाइल्स है ये छोड़ा गया है, तो डोम मिसाइल डिफेंस सिस्टम जिसे कहा जाता है, डोम टेक्नोलॉजी, आयरन डोम जिसे बोलते हैं, कि जो मिसाइल जा रहे हैं उसको उसी पर आसमान पे ही ख़त्म किया जा रहा है। इजराइल के पास सालों से इजराइल क्लेम करते आ रहा है कि ये टेक्नोलॉजी है, तो क्या ये आयरन डोम काम नहीं कर रहा है? देखिए, कोई भी एयर डिफेंस सिस्टम होता है वो आप ये मान के चलिए कि 99% तक एक्यूरेसी या फिर न्यूट्रलाइज कर सकता है। और ये हो रहा है कि आयरन डोम बाय एंड लार्ज अगर आप देखें तो काफ़ी इफेक्टिव है। अगर आयरन डोम नहीं होता तो आप मान के चलिए कि हम यहाँ पर इस समय इजराइल के एस्केलॉन शहर, जो कि फ्रंट लाइन वाला शहर है, यहाँ पर खड़े भी नहीं रह पाते। इनफैक्ट मेरे कैमरामैन मान आपके प्रश्न का मैं उत्तर भी दूँ, और मेरे कैमरामैन मान आपको पैन करके बताएंगे कि दिखाएंगे भी तस्वीरों में कि यहाँ पर किस तरह
के टेंस हालात हैं। आयरन डोम सिस्टम आप देखिए, लगभग 3000 से ज़्यादा रॉकेट पहली बार जब शनिवार को फायर किए गए, तो फिर ये साफ दिखता है कि इस तरह के सिस्टम्स को 3-3 हज़ार रॉकेट्स अगर रोक लेता है, और 3000 रॉकेट्स को अगर रोक लिया जाता है, अगर उसमें से 2 या 3 रॉकेट आके गिर जाए, तब भी आप उस पूरे एयर डिफेंस सिस्टम को आप फुल प्रूफ मानिए, या फिर आप 99.99% जिसे कहते हैं, या 99.9% तक एक्यूरेसी वाला कहते हैं। तो ये आयरन डोम सिस्टम ऑब्वियसली काफ़ी इफेक्टिव तो है, लेकिन जब 3000-4000 मिसाइल्स फायर की जाए तो ऑब्वियस सी बात है कि 1-2 मिसाइल निकल सकती है, और वही चीज़ हमें देखने को मिला है। लेकिन बाय एंड लार्ज ये आयरन डोम सिस्टम इफेक्टिवली काम कर रहा है, और इसीलिए लोग यहाँ पर, चाहे वो एम्बुलेंसेस हो, आर्मी हो, पुलिस हो, जर्नलिस्ट हो, वो यहाँ पर आयरन डोम सिस्टम के भरोसे ही यहाँ पर काम कर पा रहे हैं। वरना मैं आपको बताऊं कि गाजा की तरफ से आज भी रोज के रोज लगभग 100 रॉकेट्स दागे जा रहे हैं। मैं एक टेंटेटिव नंबर दे रहा हूं आपको, ऑब्वियसली मैंने एग्जैक्टली काउंट नहीं किया है, लेकिन क्योंकि मैं यहां पर सुबह से हूं तो मैं बता सकता हूं 3 शहरों में मैं जा चुका हूं, और तीनों की तीनों फ्रंट लाइन वाले शहर हैं गाजा से। पहला एस्किलॉन, दूसरा सरदौत और तीसरा एसडॉट। ये तीनों के तीनों शहर फ्रंट लाइन वाले हैं। बहुत कम टाइम मिलता है जब गाजा से रॉकेट्स फायर किए जाते हैं, तो कुछ सेकंड्स का ही टाइम मिलता है इस एयर डिफेंस सिस्टम को एक्टिवेट करके इन सारे रॉकेट्स को न्यूट्रलाइज करने का। और अगर आप मान के चलिए कि हमास की तरफ से 100 रॉकेट्स आज भी फायर किए जा रहे हैं, तो आयरन डोम सिस्टम ही है जिसने बाय एंड लार्ज 99% तक इजराइल को सेफ रखा हुआ है। ये जो हम एक्टिविटी देखते हैं, जो हमें एक्शन हवा में दिखाई देता है, वो प्राइमरीली इसलिए होता है कि प्रिकॉशनरी सायरन बज जाते हैं, क्योंकि आयरन डोम एयर डिफेंस सिस्टम भी एक मिसाइल्स ही रिलीज करता है दूसरी मिसाइल्स को न्यूट्रलाइज करने के लिए, तो उसकी डेब्रीज नीचे गिर सकती है, जो एक जानलेवा चीज़ हो सकती है। और इसीलिए लोगों को तुरंत इस तरह के शेल्टर में, जो मेरे कैमरामैन मान आपको दिखाएंगे, इजरायली पुलिस फोर्स और जो इजरायली आर्मी है उसके पीछे जो पीला कलर का आपको एक स्ट्रक्चर दिखाई देगा, ये शेल्टर है। हमें हमेशा ही किसी न किसी शेल्टर के पास रहना बहुत ज़रूरी होता है, क्योंकि ये रॉकेट्स जाहिर सी बात है कि कभी कोई इंटीमेशन देके नहीं आते हैं, आपको कुछ सेकंड से मिलते हैं। जब भी वो रॉकेट्स फायर किए जाएंगे, आयरन डोम तुरंत एक्टिवेट हो जाएगा और हमें तुरंत इस तरह के शेल्टर्स में अंदर जाना पड़ता है। आशीष, मैं फिर से बोलूंगा, अपने जान जोखिम में डालकर पल पल की घटना आप हमें दिखा रहे हैं, शुक्रिया उसके लिए। अपना ख्याल रखिएगा। आपसे मेरा अंतिम सवाल ये होगा कि इजराइल के जो आर्मी है, जो इन्फेंट्री है, वो बैटेलियन भी गाजा की ओर जा रहा है, ऐसे सुनाई दे रहा है। क्या आपके नज़रों में ऐसा कभी देखने को मिला है कि आर्मी मूवमेंट हो रहा है गाजा स्ट्रिप की ओर? सॉरी, मैं बोल रहा हूँ इन्फ्रंट्री जो मूवमेंट की बात एजेंसीज दिखा रहे हैं, एजेंसीज बता रहे हैं कि इजराइल की ओर से जो आर्मी मूवमेंट हो रहा है गाजा स्ट्रिप की ओर, हाँ, ऐसा आपके नज़र में आया है क्या? जी 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 जी। अगर मैं आपके दर्शकों को अगर 2 लाइन में केवल बता सकूं जो आपके प्रश्न का उत्तर है, देखिए, एक लाइन में पहली बात कि इजरायली आर्मी गाजा की तरफ गूंज करने के लिए तैयार हो रही है। यानी कि एस्किलॉन शहर जहां पर मैं खड़ा हूं, ये एक लॉन्च पैड होगा, यहां से इजराइल की आर्मी मूव करेगी और पूरे के पूरे गाजा को टेक ओवर, जो सीज द एंटायर गाजा वाला जो इंडिकेशन इजराइल के प्राइम मिनिस्टर बेंजामिन नेतन्याहू से आया है, उसकी तैयारी यहाँ पर ज़मीन पर पूरी तरह से दिखाई दे रही है और बहुत बड़ी तादाद में दिखाई दे रही है। दूसरी बात आप देखिए, एक मिलिट्री ऑपरेशन का एक पैटर्न होता है। एयर रेड्स जो किए जा रहे हैं इजरायली एयरफोर्स द्वारा, फाइटर जेट्स, अटैक हेलीकॉप्टर्स, ड्रोन्स, इन सभी का इस्तेमाल करके गाजा पर जो बमबारी की जा रही है, वो आप ये मान के चलिए कि हवाई बमबारी ठीक एक स्टेप बाद होता है जब आप आर्मी को भेजना होता है नेक्स्ट स्टेप में तब। और अभी जो हवाई बमबारी हो रही है, इसका मतलब साफ है कि पूरे के पूरे जो रेजिस्टेंस आर्मी को मिल सकती है गाजा में जाने के लिए, उसे पूरी तरह से न्यूट्रलाइज कर दे। वहां पर हमास के कम से कम टेररिस्ट हो, बिल्डिंग्स हाई राइजेस नहीं हो जहां से कोई स्नाइपर शॉट ले सके जब इजराइल की आर्मी ऑन फुट मूव करेगी तब। और इसीलिए जो अभी हवाई बमबारी की जा रही है, इसके बाद का नेक्स्ट ऑब्वियस स्टेप होगा, इजराइल की आर्मी ग्राउंड पर मूव करेगी, जिसके संकेत इजराइल के प्राइम मिनिस्टर बेंजामिन नेतन्याहू ने 2 दिन पहले ही दे दिए थे, जब उन्होंने ये कहा था कि कंप्लीट सीज ऑफ गाजा।
मतलब उन्होंने आर्मी को प्रिपेयर रहने के लिए कह दिया था। जाहिर सी बात है कि एक फॉर्मल ऑर्डर अभी तक नहीं आया है, लेकिन आर्मी की प्रिपरेशन ऑन ग्राउंड बहुत तेजी से हो रही है और बहुत ज़्यादा हो रही है। आशीष, अंतिम सवाल, आप कई घंटा हो गए एकदम वार जोन में पहुंच चुके हैं, को तबाही का क्या सीन आपको देखने को मिल रहा है? तबाही के बारे में जरा बताइए। 5000 मिसाइल, तबाही तो बहुत होगा। देखिए, इजराइल की तरफ अगर हम प्योर वॉर पॉइंट ऑफ व्यू देखें, शनिवार की घटना के बाद कोई बहुत ज़्यादा तबाही इजराइल में नहीं हुई है, लेकिन हाँ यहाँ पर ये कहूँगा कि कुछ कुछ बीच बीच में इस तरह के इंसिडेंट हो जाते हैं जिस वजह से लोग अब घर से बाहर भी नहीं निकलते हैं। इनफैक्ट मैं आपके प्रश्न का उत्तर दूं, साथ ही मेरे कैमरामैन मान को रिक्वेस्ट करूंगा कि आपको मेरे दाईं तरफ और बाईं तरफ दोनों तरफ दिखाएं और आपको दिखेगा कि किस तरह से रोड पर पूरी तरह से सन्नाटा पसरा हुआ है। मैं इजराइल और पैलेस्टाइन 4 साल पहले आ चुका हूं और ये बिल्कुल भी वो इजराइल नहीं है जहां पर मैंने देखा था, जहां पर शाम को बहुत ज़्यादा ट्रैफिक होता है, बहुत लोग रास्ते पर होते हैं। अभी आपको केवल इमरजेंसी व्हीकल्स दिखाई देंगी और अब मेरे बाईं तरफ भी कैमरामैन मान आपको पैन करके दिखाएंगे कि यहाँ पर भी मूवमेंट बहुत ही लिमिटेड है। तो इजराइल की तरफ जो नुकसान है वो बहुत कम हुआ है, लेकिन गाजा पट्टी आप ये मान के चलिए कि 50% कम से कम मिट्टी में मिल गया है। और ये हम जब इजरायली एयरफोर्स के द्वारा फुटेज रिलीज की जा रही है तो उसमें भी हम देख रहे हैं। और मैं फर्स्ट हैंड अकाउंट अगर आपके व्यूवर्स को दे सकूं, शायद ही कोई ऐसा आधा घंटा या 1 घंटा जाता है जब गाजा, जो कि यहाँ से कुछ ही किलोमीटर दूर है, जहाँ पर मैं खड़ा हूँ एश्केलॉन शहर से, वहाँ से बड़े बड़े धमाकों की आवाज़ नहीं आती। मैंने खुद सुबह से देखा है कि कई फाइटर जेट्स, अटैक हेलीकॉप्टर्स, ड्रोन्स ठीक इस शहर के ऊपर से गुजर रहे होते हैं। वो बॉम्बिंग करते हैं गाजा में, बहुत ज़्यादा मैसिव रेड करते हैं और फिर वो तुरंत टेल अवीव की तरफ या एयरफोर्स बेस की तरफ चले जाते हैं। तो बहुत ज़्यादा नुकसान हो रहा है गाजा में और हमास के इंफ्रास्ट्रक्चर को ऑलमोस्ट पूरी तरह से न्यूट्रलाइज कर दिया गया है। इजराइल में नुकसान थोड़े बहुत हैं, बहुत ज़्यादा नुकसान नहीं है शनिवार का एपिसोड छोड़ने के बाद अगर आप देखेंगे, लेकिन फिर भी जो कैजुअलिटी है वो 4 डिजिट में जाहिर सी बात है दोनों तरफ जा चुकी है, इजराइल की तरफ भी और गाजा की तरफ। तो ये नंबर इनफाइनाइट सा लग रहा है क्योंकि वहाँ पर अभी ऑफिशियल नंबर्स भी बहुत कम आ पा रहे हैं, लेकिन जितने अभी तक नंबर आ पाए हैं वो ऑलरेडी 4 डिजिट में जा चुके हैं। तो ये वॉर जो बेंजामिन नेतन्याहू ने डिक्लेयर किया है, इजराइल इज़ एट वॉर, ये ऑलरेडी बहुत लीथल हो चुका है। लेकिन अभी फिलहाल इजराइल काफ़ी कुछ कंट्रोल में लग रहा है क्योंकि जो इनकी आर्म फोर्सेस है, इनकी पुलिस है, वो काफ़ी कुछ पिछले 4 दिनों में कर पाई हैं और जो प्रिवेंटिव और प्रिकॉशनरी स्टेप्स है वो लोग यहाँ पर ले रहे हैं और घरों से कम निकल रहे हैं। एक बात ध्यान रखिएगा, मैं कुछ महीने पहले यूक्रेन भी वॉर कवर करके आया हूँ, तो वहाँ पर भी इस तरह का एक पैटर्न देखने मिल रहा था। जब भी कोई मिसाइल आएगी, कोई रॉकेट अटैक आता था रशिया की तरफ से, तब एयर रेड सायरन्स बज जाते थे, अधिकतर को रोक लिया जाता है। लेकिन वो 1 या 2 मिसाइल आके जब गिरती है ना, तो वो शायद 20 महले की 20 मंजिला इमारत पर भी गिर सकती है और या फिर किसी सड़क पर भी गिर सकती है बिना किसी जान माल नुकसान के। लेकिन अगर वो किसी इमारत पे गिरती है, जो कि यहाँ पर कई बार हुआ है पिछले 4-5 दिनों में, तब एक बार में 5 से 15 लोगों की भी जान जाती है। बिल्कुल आशीष, बहुत बहुत शुक्रिया आपको भी और आपके कैमरा पर्सन मान सिंह को भी। अपना ख्याल रखिएगा, वो सबसे ज़्यादा ज़रूरी है हमारे लिए। आशीष, बहुत बहुत शुक्रिया आपको। আমরা এতক্ষণ কথা বলছিলাম আশিস সিং এবং তার ক্যামেরা পার্সন মান সিং এর সঙ্গে। আমাদের 2 প্রতিনিধি পৌঁছে গেছেন, আরেক প্রতিনিধি আরেক বঙ্গসন্তান যাচ্ছেন এই শনিবার। সুতরাং এই যুদ্ধক্ষেত্রের সমস্ত ছবি আপনাদের সামনে রাখবো, কিন্তু যে কথাটা আশিস বারবার বলছিলেন যে কার্যত মৃত্যু মিছিল এবং মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, নিঃসন্দেহে 4টে সংখ্যায় পৌঁছে গেছে মৃতের সংখ্যা। আমি আসবো দুপক্ষেই কতটা মানুষের মৃত্যু হচ্ছে এবং খোলামকুচির মতো হচ্ছে সেই প্রশ্নে আসবো, কিন্তু তার আগে আপনাদের সামনে রাখবো যে একটা সুড়ঙ্গ পথ। বলা হচ্ছিল যে মোসাদকে কি করে হামাস ঘোল খাইয়ে দিল, কার্যত এইভাবে হঠাৎ আচমকা হানায় যেটা ইসরায়েলি সরকার কার্যত হতভম্ব হয়ে গেছিল, তার কারণ নাকি একটা সুড়ঙ্গ পথ। কি সেটা আমার পরের প্রতিবেদনে দেখাবো, তারপর আলোচনায় আসবো। মধ্যপ্রাচ্য যেন মৃত্যুপুরী। হামাস বাহিনীর ত্রিমুখী হামলা, 19 মিনিটে 5000 রকেট বর্ষণ, অসংখ্য প্রাণহানি। 2014 সালের পর
এত বড় যুদ্ধ এই প্রথম দেখছে ইসরায়েল। হামাস হানার বদলা নিয়েছে তারাও। গাজা স্ট্রিপ লক্ষ্য করে পাল্টা অবিরাম শেল নিক্ষেপ করেছে ইসরায়েল। কিন্তু প্রশ্ন উঠছে, ইসরায়েলের প্রতিরক্ষা বর্ম ভেদ করে কিভাবে অতর্কিতে হামলা চালালো হামাস বাহিনী? কোন পথে ঢুকলো তারা? এর নেপথ্যে রয়েছে হামাস বাহিনীর মস্তিষ্ক প্রসূত ভয়ঙ্কর এক প্ল্যান, পাতাল লোকের এই সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ পথে ইসরায়েলে পৌঁছয় দুর্ধর্ষ হামাস বাহিনী। সূত্রের খবর, সীমান্ত এলাকায় দুটো সুড়ঙ্গ খুঁড়েছিল তারা। সেই পথে ইসরায়েলে ঢোকে 70 জন হামাস জঙ্গি। গাজা ও ইসরায়েল সীমান্তের এই জায়গাতেই খোঁড়া হয় সেই সুড়ঙ্গ। ভূপৃষ্ঠ থেকে 100 মিটার নিচে তৈরি এই টানেল উচ্চতায় 6 ফুট ও চওড়ায় 2.5 ফুট। টানেলের দেওয়ালে থরে থরে সাজানো মিসাইল। সুড়ঙ্গের প্রান্তে গাজা সীমান্তে তখন হামলার জন্য প্রস্তুত প্রায় 1000 খানেক হামাস যোদ্ধা। সেই হদিশ পেতে অনেকটা দেরি হয়ে যায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, আর এই পথেই ধেয়ে আসে বিপদ। हमास को नेस्तनाबूद करने के लिए इजराइल बहुत बड़ी कार्रवाई कर रहा है। हम आपको एक रिपोर्ट दिखाने जा रहे हैं जिससे पता चलता है कि हमास ने कैसे जमीन के नीचे से इजराइल पर अटैक किया। 2021 के दौरान हुई झड़प में भी इजराइल ने हमास की बनाई सुरंगें तबाह कर दी थी, लेकिन हमास ने अब सुरंगों का नया नेटवर्क बना दिया। ভয়ঙ্কর হামলা, উড়ে আসে ঝাঁকে ঝাঁকে রকেট। তবে এত কিছুর মধ্যে যেটা নিয়ে বিশ্বজুড়ে চর্চা শুরু হয়েছে সেটি হলো এই আয়রন ডোম, ইসরায়েলের বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা। শনিবার রাতে ইসরায়েলের আকাশে একের পর এক রকেট হানা। গাজা সীমান্ত থেকে যেন ধেয়ে আসছে শয়ে শয়ে আতশবাজি, কিন্তু মাঝ আকাশেই সেগুলো নিভে যাচ্ছে। কেউ যেন এক ফুঁয়ে নিভিয়ে দিচ্ছে একের পর এক রকেটকে। এই আয়রন ডোম ইসরায়েলের এক অত্যাধুনিক প্রতিরক্ষা সিস্টেম, যেটি কিনা রকেটের অভিমুখ ঘুরিয়ে দিয়ে কিংবা নিখুঁত নিশানায় আকাশেই রকেট মিসাইল কিংবা মর্টার ধ্বংস করে দিতে পারে। রাফাল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস এবং ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছিল এই প্রতিরক্ষা ব্যবস্থাটি। আশেপাশে ন্যূনতম 4 কিলোমিটার থেকে সর্বোচ্চ 70 কিলোমিটার দূরত্ব থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে এই সিস্টেম। দিনে রাতে এবং সমস্ত আবহাওয়াতেই একইভাবে কাজ করে চলে আয়রন ডোম। 2011 সালের 27শে মার্চ ইসরায়েলের বীরশেবার কাছে প্রথমেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়। তার 1 মাস পর থেকে কাজ শুরু করে এই যন্ত্র। আর কাজ শুরুর মাত্র 3 বছরের মধ্যে জঙ্গিদের ছোড়া অন্তত 1200 রকেট এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয় এই প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু শনিবারের বিধ্বংসী হামলায় ব্যর্থ হয়ে পড়ে এই লৌহ গম্বুজ। মাত্র 19 মিনিটে প্রায় 5000 রকেট বর্ষণে লক্ষ্যভেদে বিফল হয়ে পড়ে আয়রন ডোম। তবে পাল্টা হামলায় গাজায় হামাসের মাইলের পর মাইল বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করে দিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। এবিপি আনন্দ। আমি প্রথমে আসবো ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে। ব্রিগেডিয়ার দাস, ইন্টেলিজেন্স নিয়ে এত কথা, আমরা তো চিরকাল জেনে এসেছি যে পৃথিবীর ইন্টেলিজেন্সের দুটো স্তম্ভ, একটা সিআইএ, একটা মোসাদ, পরবর্তীকালে মোসাদ। নেটওয়ার্কিং লেভেল বলুন কিংবা টেকনোলজির লেভেল, মানে যখন আমাদের ভারতবর্ষের সংসদ কিংবা সুপ্রিম কোর্ট পেগাসাস নিয়ে তোলপাড় হয়ে যায়, সবাই জানে যে ওটা ফোন ইন্টারসেপশন, মানে মেশিনটা আনতে হবে ইসরায়েল থেকে। এই হচ্ছে স্ট্যান্ডার্ড। ওয়েব সিরিজের দৌড়লতে ঘরে ঘরে মোজাদের কথা পৌঁছে গেছে। এমনকি ভারতীয় বিভিন্ন রাজ্যের, আমাদের শহরের কলকাতা এবং রাজ্যের তো বটেই, সমস্ত সেরা অফিসাররা ট্রেনিং, টেকনোলজি ট্রেনিং নিতে যান ইসরায়েলে। সেই অবস্থায় ঠিক যেমন 9/11 অ্যাকচুয়ালি সিআইএর যে ইন্টেলিজেন্স, তার গর্ব সেটাকে চুরমার করে দিয়েছিল। অনেকে বলছেন যে এই যে অ্যাটাকটা হলো, যে কার্যত মোজাদকে ঘোল খাইয়ে ছেড়ে দেওয়া হলো, সেইটা যে ইন্টেলিজেন্স নিয়ে ইসরায়েলের যে গর্ব, যে একেবারে মার্বেলের সৌধ, সেটাকে ধূলিসাৎ করে দিল এই অ্যাটাক। আপনি মানবেন? হ্যাঁ, দেখুন, প্রথম কথা যে আমরা যারা সৈনিক, তারা সারা জীবন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, এদের সম্বন্ধে একটা অত্যন্ত সম্মানের ধারণা পোষণ করে এসেছি সৈনিক হিসাবে এবং এদের ইন্টেলিজেন্স এজেন্সির ক্যাপাসিটি হিসাবে। আজ থেকে না, যখন আমরা ইউপিএসসি পরীক্ষা দিই, তখন আমরা ইয়ম কিপুর ওয়ার, 6 ডে ওয়ার, এগুলো নিয়ে পড়াশোনা করতে হতো। তারপরে কি হলো যে সেই ধারণাটা রাতারাতি বদলে গেল, এবং কাদের হাতে বদলালো? কোনো সুশিক্ষিত সজ্জিত সৈন্যবাহিনীর হাতে না,
র্যাগট্যাগ মিলিটেন্টস বা টেররিস্টদের হাতে আর কি। এইটা পৃথিবীর একটা সমীকরণ বদলে দিচ্ছে। এবার ইসরায়েলের এই ব্যাপারটা কেন হলো, তার মধ্যে প্রথম যেটা আমি এবং যারা এই ব্যাপারে চর্চা করে তারা মনে করে, আমাদের ইংরেজিতে একটা কথা আছে কমপ্লেসেন্সি, যেটা বাংলাতে আত্মতুষ্টি বলা যেতে পারে। হ্যাঁ, তো সেটা হচ্ছে এরা কিন্তু আপনি অবাক হবেন, আশ্চর্য হবেন, আমার কাছে খবর আছে এই যে ওরা ফেন্স কাটবে, এরা যে অপারেশনটা করেছিল যে যখন 5000 মিসাইল পাঠাবে 20 মিনিটের মধ্যে সবাই মিসাইলের দিকে তাকিয়ে থাকবে, ওরা ফেন্স কাটবে, কেটে মোটরসাইকেল পার্টি ঢোকাবে, গ্লাইডিং দিয়ে কিছু লোক ঢুকিয়ে দিয়েছে, কিছু লোক টানেল দিয়ে ঢুকিয়েছে, এবং তারপরে ফেন্সটাকে ভেঙে বুলডোজার দিয়ে তারপরে স্করপিও মানে ওই এসইউভি জাতীয় গাড়িগুলো করে বেরোবে এবং কিছু হস্টেজেস তুলে আনবে, কিছু নাশকতা করবে। এটা ফ্ললেসলি সাকসেসফুল অপারেশন, এবং এটা হয়েছে কমপ্লেসেন্সি। কারণ শুনেছি এই পুরো এরিয়াটাকে, গাজা স্ট্রিপ যে এরিয়াটা, এদের সৈন্যরা কিন্তু দেখে, এবং প্রত্যেকটা লোক যে গাজা স্ট্রিপে ঢোকে, ইসরায়েলে ঢোকে গাজা স্ট্রিপ থেকে, সারা দিন কাজ করে আবার সন্ধ্যাবেলা ফেরত যায়। এটা পুরোপুরি কন্ট্রোলড বাই ইসরায়েলি সোলজার্স। সেই পুরো ব্যাপারটা, এই রিহার্সালগুলো এরা নাকি এদের চোখের সামনে করেছে, এবং ওরা ওটাকে কমপ্লেসেন্সি রোজ করে, মানে রোজ করে বলতে বলতে ওরা এটাকে মানে একটু সরিয়ে দিয়ে। কিন্তু আপনি আত্মতুষ্টি বলবেন নাকি অন্তর্ঘাত বলবেন? অন্তর্ঘাতেরও তো সম্ভাবনা থেকে যায়। অন্তর্ঘাত আমি জানি না, একটা দেখুন আমি চোখের সামনে হয়েছি কিন্তু আমি ধরতে পারিনি। না, সিস্টেমের মধ্যে অনেক রকম কন্ট্রোভার্সি থিওরি চলছে। একটা বলছে এটা পলিটিক্যাল, যে যিনি এখন ইসরায়েলের সর্বেসর্বা তিনি যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন, যুদ্ধ ঘোষণা করলে সব খুন মাপ, তার বিরুদ্ধে সারা দেশ ছিল, দেশের একটা বড় অংশ তার বিরুদ্ধে ছিল, এবং সব থেকে ইজি অপশন হয়ে যায় জুডিশিয়ারিকে যদি চুপ করাতে হয়, কাউকে চুপ করাতে একটা যুদ্ধ, কারণ সারা দেশ একত্রে হয়ে যায়। এখানে ভারতবর্ষ যদি হয় সারা দেশ একত্রে হয়ে যাবে, তখন আর কেউ পার্টি ব্যানার দেখে না আর কি। এবং বহুবার পাকিস্তানে তো সেটা একটা কন্ট্রোভার্সি থিওরি চলছে, যে এইটা যে যদি এরা কিছু করতে দাও, তারপরে আমরা যেটা করব সেটা আমাদের মতো করে গুছিয়ে করব। এবং তার জন্য দেখছেন একটা প্লেন পৌঁছে গেছে ইউএস এর, কালকে অ্যান্টনি ব্লিংকেন সকালবেলা পৌঁছে যাচ্ছেন ইসরায়েলে। তো দে আর মেকিং এ স্টেটমেন্ট, ইউএস একটা স্টেটমেন্ট দিচ্ছে। এবং কেন দিচ্ছে? কারণ যদি ইউএস এই স্টেটমেন্টটা না দেয়, ইউএস রিডান্ডেন্ট হয়ে যাবে মিডল ইস্ট ওয়ারফেয়ারে। চায়না চুপ করে বসে আছে, রাশিয়া খুব শান্ত হয়ে বসে আছে, যারা ওয়ার্ল্ড পাওয়ার আর কি। তো এইটা আমি বলবো কম্প্লেসেন্সি এট দ্য লোয়ার লেভেল এন্ড মেবি সাম কাইন্ড অফ মানে আন্ডারস্ট্যান্ডিং এট দ্য হায়ার লেভেল। এবার পাশাপাশি আপনি যে ইঙ্গিতটা দিলেন সেটা হচ্ছে অন্তর্ঘাতের ক্ষেত্রেও অনেকে থিওরি বলছেন যে ডোমেস্টিক ইস্যুগুলো ঠিক যেরকম যুদ্ধ বা যুদ্ধজিগির একই সঙ্গে ডোমেস্টিক ইস্যুগুলোকে কিছুটা সাময়িকভাবে চাপা দিতে পারে, সেই বিষয়টা নয় তো? এই প্রশ্ন উঠছে। মোসাদ কখনো ইন্টেলিজেন্স, কখনো একেবারে অত্যাধুনিক প্রযুক্তি, যেখান থেকে প্রযুক্তি বিক্রি হচ্ছে গোটা পৃথিবীর একাধিক রাষ্ট্রে। ভাবুন সেখানে এই ধরনের ঘটনা। খানিকক্ষণ আগে আশিস সিংয়ের সঙ্গে কথা বলছিলাম যে ওই আয়রন ডোম টেকনোলজি নিয়ে। আশিস বলছিল যে যদি এটা না থাকতো, ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম, তাহলে অন্তত 99% যদি আকাশে প্রতিহত না করা যেত, তাহলে ইতিমধ্যেই গোটা জায়গাটা ধ্বংসস্তূপ ছাড়া কিচ্ছু থাকতো না। অর্থাৎ এই প্রযুক্তি কাজ করছে, কিন্তু অবশ্যই এই প্রযুক্তির খানিকক্ষণ আগে ব্রিগেডিয়ার দাস যেরাম বলছিলেন যে এই প্রযুক্তির সীমাবদ্ধতা আছে, যেটা হয়তো 60টা মিসাইল একসঙ্গে সামলাতে পারে, সেখানে যদি 5000 মিসাইল ফায়ার করা হয় কি হবে? আমার পরের প্রতিবেদনে এই প্রশ্নগুলো তুলছে, তারপর আবার আলোচনায় ফিরব। দেখুন, শত্রুপক্ষের মধ্যে কাঁপুনি ধরানো ভয়ঙ্কর আন্ডারকভার অপারেশন বললে প্রথমেই মনে আসে অপারেশন র্যাথ অফ গড বা অপারেশন এন্তেবের কথা। বিশ্বখ্যাত এই দুই অপারেশনের ব্লুপ্রিন্ট তৈরি থেকে সফল পরিচালনার দায়িত্বে ছিল ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। অপারেশন র্যাথ অফ গডে ইসরায়েলের 11 জন অ্যাথলিটকে অপহরণ করে নৃশংসভাবে হত্যার পাল্টা 10 বছর ধরে 12 জন জঙ্গিকে খুঁজে খুঁজে মেরেছিল মোসাদ। আর অপারেশন এন্তেবেতে আফ্রিকার উগান্ডায় অপারেশন চালিয়ে পণবন্দি বিমান যাত্রীদের উদ্ধার করেছিল তারা। এটাই মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা মোসাদ। গোপন অভিযান থেকে সন্ত্রাস দমনের পাশাপাশি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই গোয়েন্দা সংস্থা। কিন্তু তাদের চোখকে ফাঁকি দিয়ে শনিবার ইসরায়েলে অতর্কিতে হামলা চালায় জঙ্গি গোষ্ঠী হামাস। মাত্র কয়েক মিনিটে কয়েক হাজার রকেট হামলার পাশাপাশি স্থল ও জলপথেও হানা দেয় হামাস বাহিনী। মুহূর্তের মধ্যে কার্যত গুঁড়িয়ে দেয় ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে। গাজা থেকে টানেল খুঁড়ে ইসরায়েলে ঢুকেছে সশস্ত্র জঙ্গিরা। শক্তিশালী সামরিক বাহিনী, সীমান্তে নজরদারি ক্যামেরা, অত্যাধুনিক থার্মাল ইমেজিং এবং মোশন সেন্সরের মতো এত কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিভাবে হামলা করলো হামাস, তা নিয়েই উঠছে প্রশ্ন। এখানেই বিশেষজ্ঞরা মনে করছেন সম্প্রতি প্রতিবেশী রাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির দিকে বেশি মনোযোগ ছিল ইসরায়েলের, ফলে গাজা সীমান্তের দিক থেকে সরে গিয়েছিল নজর, আর সেই সুযোগকেই কাজে লাগিয়েছে হামাস। অনেক দিন ধরে এই ধরনের আক্রমণ
ইসরায়েলে হয়নি, ফলে এক ধরনের আত্মসন্তুষ্টি ইসরায়েলের তরফে হয়েছে, যার ফলে এই দিকে তারা হয়তো নজর দেয়নি। ইরানের যে সংস্থা তারা কিন্তু পরিষ্কার বলছে যে আমরা জানতাম যে একটা বড় ধরনের আক্রমণ হতে যাচ্ছে, কিন্তু ঠিক কবে হবে সেটাও আমাদেরকে জানানো হয়নি। এবং হামাসেরও খুব মুষ্টিমেয় কয়েকজন কমান্ডার এই পুরো ঘটনাটা, পুরো আক্রমণটা সম্বন্ধে অবহিত ছিল। বিশেষজ্ঞদের মতে ইসরায়েলি সেনা কিভাবে ফোন ও ইমেলে নজরদারি চালায় তা জানতে পেরেছিল হামাস, তাই এই নজরদারি এড়িয়ে যেতে সক্ষম হয় তারা। এছাড়া হামাসের অন্দরে হিউম্যান ইন্টেলিজেন্স জোগাড়ের মতো লোক ঢোকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের সেনা। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের কাছে আসবো। কর্নেল দাস, জেনারেল শঙ্কর রায়চৌধুরী বারবার আমার মনে আছে স্টুডিওর আলোচনায় এসে বলতেন যে ইসরায়েলের মতো করতে হবে, যে আক্রমণকারী যেখানে লুকিয়ে আছে সেখানে প্রয়োজনে তাদের দেশে গিয়ে আক্রমণ করতে হবে। আমি বলছি এইটা মানে ইসরায়েলের ফিলোসফি বলে এতদিন জানতাম, এখন দেখলাম যে রুল রিভার্সাল, আপসাইড ডাউন হয়ে গেছে। 900 জন মানুষকে কার্যত খুন করা হলো, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো, 2000 বেসরকারি ক্ষেত্রে, এবং ইসরায়েল কার্যত হতভম্ব। আমি বলছি যে কোনটার দিকে আপনার নিজস্ব পাল্লা ঝুলে থাকবে? ব্যর্থতা, গোয়েন্দা ব্যর্থতা, নাকি অন্তর্ঘাত? ভেতরে যদি অন্তর্ঘাত না থাকে, এত বড় একটা অপারেশন সম্পূর্ণ নিশ্চুপে ইসরায়েলের মতো দেশে যেখানে মোসাদ আছে, আদৌ সম্ভব? দেখুন, এখন যে ঘটনাটা ঘটলো ইসরায়েলে, হ্যাঁ, তার অতীতের একটা নজির আছে, সেখানেও ইসরায়েলের ফেলিওর আছে। আজ থেকে 50 বছর আগে যখন ইয়াম কাপুরের লড়াই হয় সানাই ডেজার্টের উপর, মিশর সামরিক মহড়ার উচ্ছলতায় সেখানে মহড়া করছে, কিন্তু ইসরায়েল জানতেই পারেনি যে প্রত্যেকটা ট্যাঙ্ক, আর্টিলারি গানের যে প্রাইম মুভার, তার মধ্যে ওরা ফার্স্ট লাইন অ্যামুনিশন নিয়ে চলছে, এবং তারা অতর্কিত আক্রমণ করে পুরো ইসরায়েলের সানাই ডেজার্ট দখল করে নেওয়ার মতো অবস্থায় এসে গেছিল। কিন্তু ইসরায়েলের ট্যাঙ্ক বাহিনী, এয়ারফোর্স অনেক স্ট্রং ছিল, কাউন্টার অ্যাটাক করে তাদের পর্যুদস্ত করে। কিন্তু ইনিশিয়ালি ইসরায়েল কিন্তু সেইভাবে ক্যাজুয়ালিটি সাফার করে। ঠিক। এখন কর্নেল দাস, আপনি যে ঘটনার কথা বলছেন 50 বছর আগে, 50 বছরে প্রযুক্তি এবং ইসরায়েলের ক্ষেত্রে প্রযুক্তিগত উৎকর্ষ, এ তো একটা বিশ্বের স্ট্যান্ডার্ডে পৌঁছে গেছে। অ্যাবসলিউটলি। এখন হয় কি, যেটা আমাদের ব্রিগেডিয়ার দাস বললেন, হিউম্যান ফেলিয়ার কোনো না কোনো স্টেজে হয়, কমপ্লিসিটি। আমি ওইটা মানতে রাজি না যে কেউ এসে বলেছে কিছু টাকা আছে বা কিছু কারো পলিটিক্যাল অ্যাম্বিশন, যে তা না। যখন একটা ইন্টেলিজেন্স প্ল্যান করা হয়, আমি নিজে ট্রেনিং করেছি, তার একটা সিস্টেম থাকে, তার চেকিং, রিচেকিং, কোলেক্ট করা, কনফার্ম করা, না না, স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স, অপারেশনাল ইন্টেলিজেন্স, ট্যাকটিক্যাল ইন্টেলিজেন্স, তিনটাকে মিলিয়ে তারপর ধরা হয়, তারপর টেকনোলজি দিয়ে কনফার্ম করে। তো এই ইন্টেলিজেন্সের যে চাদর বেছানো ছিল, আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, যে আয়রন ডোমের উপর এরা বেশি কনফিডেন্স ছিল। কিন্তু আপনি যদি হিসাবটা করেন, 5000 মিসাইল 19 থেকে 20 মিনিটে মেরেছে, তার মানে প্রতি সেকেন্ডে 4 থেকে 5টা মিসাইল। এখন ওই 4 থেকে 5টা মিসাইলকে নিউট্রালাইজ করার জন্য আমাদের ওদের কাছে কি সেই ততটা ডোম মিসাইল ছিল? কেন তার আগে ওরা যতটা হ্যান্ডেল করেছে, যেটা ব্রিগেডিয়ার দাস একদম বলেছে, 60, 70, 100, 1000, কিন্তু ওটা 20 মিনিট করার পরে কিন্তু ওদের মানে শেষ হয়ে গেছে একদম। প্রশ্নটা হলো, এই 5000 মিসাইলের প্রস্তুতি আপনি যদি দেখেন, প্যালেস্টাইনটা দুভাগে ভাগ। এটা হচ্ছে এক্সক্লেভ বলে, একটা হচ্ছে আপনার ওয়েস্ট ব্যাংক, যেখানে জেরুজালেম আছে, 30 লক্ষ লোক থাকে, আর একটা হচ্ছে আপনার দক্ষিণ ইসরায়েলের কাছে, যেটা নাকি আমরা যেটা বলছি গাজা স্ট্রিপ, 20 লক্ষ লোক একদম। এখন বেশি লোক যেখানে আছে, আপনি ইন্টেলিজেন্স পাবেন, ইনফরমেশন পাবেন, কিন্তু সেই ইনফরমেশনটাকে ইন্টেলিজেন্সে কনভার্ট করতে যেই প্রসেসটা লাগে, যেই স্কিলটা লাগে, যেই প্রযুক্তি, সেটা ইসরায়েলের ছিল, আছে। কিন্তু কোথাও এই 5000 মিসাইল একসাথে ফায়ার করবে, কারণ আমরা যখন স্যারও এটা জানেন, আমাদের যে আমরাও জানি, আমরা যা প্রস্তুতি নিই আজকাল, স্যাটেলাইট, বিভিন্ন কমিউনিকেশন, সেনাবাহিনী,
সবকিছু শত্রুপক্ষ জেনে যাবে প্রযুক্তির, কিন্তু ট্যাকটিক্স কি হবে সেইটা জানানো। একদম, আমি বলছি ব্রিগেডিয়ার দাস শুধু তো মিসাইল নয়, তারপরে তো তারা ঢুকে পড়েছে, পণবন্দি করেছে, গুলি করে মেরেছে, মানে সার্বিকভাবে একটা ফেলিয়ার, সার্বিকভাবে ফেলিয়ার। এবং এটা খুব সারপ্রাইজিং আমাদের কাছে, কারণ দেখুন যারা করেছে তারা কি নাশকতা করেছে সেগুলো আলাদা ব্যাপার, সেটা আলাদা ডিসকাশন, কিন্তু মিলিটারিলি আমি যদি দেখি ছোট্ট একটা জায়গা, সেখানে যে বর্ডার আছে, একটা ইজিপ্টের সাথে বর্ডার, বাকিটা ইসরায়েলের সাথে বর্ডার, এটা পুরোটা ম্যান করে কিন্তু ইসরায়েল, পুরোটা, এবং খালি এক জায়গা দিয়ে ট্রাক আসতে দেয় ইজিপ্ট থেকে, একটা জায়গা দিয়ে, আর কোথাও দেওয়া আছে, আর সি রুট। এই 5000টা লঞ্চ করা, লোকেরা নিজেদের মধ্যে কথা বলছে, একজনও মুখ ফুসকে কিছু বলেনি। মানে ইন্টেলিজেন্স, যেটা আপনি আমায় প্রশ্ন করলেন একটু আগে, যে কোনো ইন্টারনাল এমন না তো যে হলে হোক আর কি, আমরা আর কোঅপারেট করবো না, সেটাও হতে পারে, কারণ এটা মানে ম্যান করে শুধু নয়, সীমান্তে লোকে বলে ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোয় যেরকম দেয়াল তুলতে চেয়েছিলেন, এখানে সেই রকম দুর্ভেদ্য দেয়াল আছে, কিন্তু মানে যেটা গাজা স্ট্রিপের মানুষদের দীর্ঘ ব্যাপার আছে। আরেকটা ব্যাপার আছে যেটা আমি বলবা উচিত ছিল প্রথমবার আপনার প্রশ্নে, ওভার ডিপেন্ডেন্স অন টেকনোলজি। এরা না যে ফেন্সটা বানিয়েছে, ওটা যে কত দামি ফেন্স আপনি মানে চিন্তা করতে পারবেন না, আয়রন ডোম বিরাট দামি ব্যাপার। এবার এরা টেকনোলজির উপরে এত ডিপেন্ডেন্ট হয়ে গেছে যে মানুষগুলো যে কাজগুলো করবে সেগুলো এদের কি হয়, ওইখানটা না বাড়ির ছাদে একটা মেশিন গান মতো লাগানো থাকে ওই আয়রন ডোমের সাথে, এবং ওরা ডিটেক্ট করে র্যাডারে এবং ঠা ফায়ার করতে থাকে, এবং র্যাডারটা এত অত্যাধুনিক, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধরুন 5টা মিসাইল আসছে, ডিসাইড করে নেয় কোনগুলো মরুভূমিতে করবে, কোনগুলো জলে পড়বে, আর কোনগুলো ঠিক জায়গায় পড়ছে, এবং ওই ঠিক জায়গাগুলোকেই খালি মারবে। দ্যাট ইজ দ্য টেকনোলজি। দে বিকেম ওভার, মানে প্রচন্ড নির্ভর টেকনোলজির উপরে, এবং ইনফ্যাক্ট ব্রিগেডিয়ার বুটস অন গ্রাউন্ড মারাত্মক একটা কথা বললেন, সেটা হচ্ছে সেই ট্র্যাডিশনাল হিউম্যান ইন্টেলিজেন্স, মানে শুধু প্রযুক্তি দিয়ে হবে না, তার সঙ্গে সদা সতর্ক হিউম্যান ইন্টেলিজেন্স যোগ হলে তবে এই ধরনের আক্রমণ আটকানো যাবে। কিন্তু এখানে আমার পরিষ্কার প্রশ্ন আছে, যে প্রশ্নে আমি রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে আসবো। মৃত্যুলীলা দুপক্ষেই হচ্ছে, শনিবারের ঘটনা এবং তার প্রত্যাঘাত, মৃত্যুর মিছিল, সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ যাদের সঙ্গে কোনো পক্ষের মানে একেবারে সিভিলিয়ান, তাদের প্রতিদিন শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছে, তার দায় কে নেবে এবং কেন এখনও আমাদের নিন্দাটা মানুষের মৃত্যুর বিরুদ্ধে হবে না? সেখানেও আমরা কাদের হাতে তার মৃত্যু হলো সেটা দেখব। প্রশ্ন তো সেইখানে। পরের প্রতিবেদন। ইন্তিফাদা, এই আরবি শব্দের অর্থ জেগে ওঠা, তবে প্রচলিত অর্থে এই শব্দ ব্যবহার করা হয় ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে প্যালেস্তিনীয় প্রতিরোধ আন্দোলনকে বোঝাতে। অতীতে দুটি ইন্তিফাদার সাক্ষী থেকেছে ইসরায়েল ও প্যালেস্তাইন। শনিবার থেকে ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যা শুরু হয়েছে তাকে তৃতীয় ইন্তিফাদা বা প্রতিবাদ আন্দোলন হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। সেকেন্ডে সেকেন্ডে কান ফাটানো বিস্ফোরণ, শহর জুড়ে গোলার ক্ষত। ইসরায়েল না প্যালেস্তাইন, পৃথিবীর মানচিত্রে কারা থাকবে? অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের শুরু থাকলেও শেষ নেই। শত্রুতা বয়ে বেড়ায় প্রজন্মের পর প্রজন্ম, আর প্রাণ যায় সাধারণ মানুষের। हमास ने इजराइल पर अटैक के लिए वही दिन चुना जिस दिन 1973 में अरब देशों ने इजराइल पर अटैक किया था। हमास ने इस खूनी अटैक की तैयारी इतने खुफिया तरीके से की कि इस साजिश को इजराइल भांप नहीं पाया। ক্যালেন্ডারের পাতায় 6 অক্টোবর, মিউজিক কার্নিভালের পর আনন্দে আত্মহারা মানুষ যখন নিশ্চিন্তে ঘুমিয়ে, তখন আক্রমণের জন্য অস্ত্রের শান দিচ্ছিল হামাস। তারপরই হামলা। পাল্টা শুধু রক্তক্ষয়ী হামলার কড়া জবাব দেওয়াই নয়, গাজাকে ভাতে মারারও পণ করেছে ইসরায়েল। খাবার, বিদ্যুৎ, পানীয় জল, জরুরি পরিষেবার জন্য তারা অনেকাংশেই ইসরায়েলের ওপর নির্ভরশীল। সেই জরুরি পরিষেবা বন্ধ করেছে ইসরায়েল। বিশেষজ্ঞরা বলছেন, বছরের পর বছর ধরে এই সংঘর্ষে দুপক্ষই সমানভাবে দায়ী। একে অপরকে শিক্ষা দিতে দুপক্ষই যে পথ বেছে নিয়েছে তা চূড়ান্ত নিষ্ঠুরতার। 1948 সালের একের পর এক যুদ্ধ হয়, এবং এই যুদ্ধগুলো কিন্তু প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে হয়। জমির দখলদারি, এইটা নিয়ে কোনো সমাধান সূত্র পাওয়া যায় না। ঠিক হামাস যেমন কোনো সমাধান সূত্র খুঁজে পাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে না, ইসরায়েলও চাইছে না। এবং এটা জিয়ে রাখা বা টিকিয়ে রাখা
তার সঙ্গে অস্ত্র ব্যবসা হতে পারে, তার সঙ্গে অন্যান্য বিষয়গুলো থাকতে পারে। সুতরাং নিষ্ঠুরতার দিক দিয়ে ওই অঞ্চলে, অর্থাৎ আমরা যদি দেখি মধ্যপ্রাচ্যের যে অঞ্চল, সে অঞ্চলে মানুষ কিন্তু বিপন্ন। এবং দুটো দলই, অর্থাৎ হামাস এবং ইসরায়েলের এই যুদ্ধের মধ্যে দুজনেই কিন্তু সমভাবে তাদের নিষ্ঠুরতার প্রকাশ দিচ্ছে। ইসরায়েলের শক্তি তাদের গুপ্তচর সংস্থা মোসাদ, আর হামাসের যাবতীয় কর্মকাণ্ড প্যালেস্তাইনকে সামনে রেখে। তাদের সীমাবদ্ধতা স্রেফ গাজাতেই। 2021 সালের মে মাসে প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েল। জেরুজালেম থেকে শুরু করে সংঘাত ক্রমে ভয়াবহ আকার নিয়েছিল। গাজা থেকে হামাসের রকেট হানা এবং ইসরায়েলের পাল্টা বিমান হানায় প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ। 2 বছর পর ফের তারই পুনরাবৃত্তি দেখছে গোটা বিশ্ব। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। আমি ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, বামপন্থীরা দশকের পর দশক ধরে প্যালেস্টাইনের যে স্বশাসন, বাঁচার অধিকার, স্বাধীনভাবে বাঁচার অধিকার, তার পক্ষে সওয়াল করেছেন। আমার মনে আছে আমরা তখন স্কুলে 1990 28শে মার্চ আরাফাত এসেছিলেন। আমার মনে আছে তারপরে পত্রিকার প্রত্যেকটা বিশেষ সংখ্যা আরাফাতকে নিয়ে হয়েছিল। বাম সরকার কলকাতা, ইনফ্যাক্ট প্যালেস্টাইনের মানে স্বাধিকারের দাবিতে বারবার মিছিল হয়েছে। কিন্তু হামাস জঙ্গিদের নিন্দা সেই ভাষায় ততটা কড়াভাবে কেন করা যাচ্ছে না ইন্দ্রজিৎ? এই জন্য জিজ্ঞেস করছি যে উল্টো দিকে আরেকটা একেবারে ঠিক একটা গণহত্যা যেরাম গাজা ভূখণ্ডে, সেই গণহত্যার নিন্দা করছেন, চমৎকার, অবশ্যই করবেন, আরও বেশি করে করুন। কিন্তু তার পাশাপাশি পণবন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে, ঠান্ডা মাথা এক একজনকে মারা হচ্ছে এবং তারপরে সেই ভিডিও আপলোড করা হচ্ছে। এই গণহত্যার নিন্দারা একেবারে সমানভাবে কেন বামপন্থীরা করতে পারছে না? প্রথম কথা হচ্ছে আমাদের পার্টি পলিট ব্যুরো, দি পলিট ব্যুরো অফ দ্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট স্ট্রংলি, আমি শব্দটা স্ট্রংলি কন্ডেম দিস অ্যাটাক অ্যান্ড দ্য কাউন্টার অ্যাটাকস বিটুইন দ্য হামাস অ্যান্ড দ্য ইসরায়েল ফোর্সেস অ্যারাউন্ড দ্য গাজা স্ট্রিপ অফ দ্য প্যালেস্টাইন। এবং আমরা মানে এটা তো আজকে একটা দিন, আজ যে গাজা ভূখণ্ডে মানে হামাস অ্যাটাক করলো, এটার পরে এটা শুরু হলো। আপনি বেঞ্জামিন নেতাহু যে নেতা কি বলছে যে গাজাকে মরুভূমিতে পরিণত করবো। আমি অ্যাটাকে তো শুরু হয়েছে, 5000 মিসাইল মেরেছে, এটাকে কোনোভাবেই আমার পার্টি, আমরা বামপন্থীরা কোনোভাবেই সমর্থন করছি না, নিন্দা করছি। কিন্তু যদি আপনার উপরে ভেতরে ঢুকে গণহত্যা, আমার পার্টির প্রেস স্টেটমেন্টে স্ট্রংলি কন্ডেম কথাটা, শব্দটা আছে। দ্বিতীয় কথা হচ্ছে অ্যাটাক এন্ড কাউন্টার অ্যাটাক, অবশ্যই। এবং দ্বিতীয় কথা হচ্ছে প্যালেস্তাইনিদের নিজ ভূমিতে তাদের বাস করতে দেব না, এই যে সাম্রাজ্যবাদী আগ্রাসন, ইউনাইটেড নেশন এই প্রশ্নে যা বলছে তার উল্টো কথা বলছে ইসরায়েল। এবং গাজাকে মরুভূমিতে, এবং এই তার আগের 3 মাস 4 মাস আপনি দেখুন কন্টিনিউয়াস গাজার উপর আক্রমণ। গত 2 বছর ধরে একই জিনিস চলছে। পূর্ব কিন্তু সেটা জাস্টিফাই করে না মায়ের সামনে বাচ্চার গলা কেটে নেয়া। আমার কথা যেটা আমরা কোনো মতেই হামাসের যে আক্রমণ, জঙ্গিহানা, এটাকে সমর্থন না করে বলছি, ইসরায়েল যে কাজ দুনিয়া মানে কন্টিনিউয়াস প্রসেসে করে যাচ্ছে, এটা কোনো মতেই সমর্থনযোগ্য না। এবং আপনি দেখুন ইরান, তুরস্ক, সৌদি আরব, লেবানন, মানে ওই মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ তারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে। এবং শনিবার ইসরায়েল কন্টিনিউয়াসলি করছে বলছো, কিন্তু বলছো না যে হামাসও কন্টিনিউয়াসলি করছে। হামাস তো একটা সময়ের পর শুরু করেছে, কিন্তু আমি বলছি গত 15 বছর ধরে তো ইসরায়েল করছে, 20 বছর ধরে করছে। প্রত্যাঘাতটাকে জাস্টিফাই করলে আঘাতটাও জাস্টিফাইড হয়ে যায় কোথাও না কোথাও, মানুষের মৃত্যু হচ্ছে। আমি তো কথাটা বললাম যে স্ট্রংলি কন্ডেম। এবং দ্বিতীয় কথা হচ্ছে আমি গত 20 বছর ধরে কেন এই কাজ করে গেছি। গত 20 বছর ধরে প্যালেস্তাইনিদের নিজ ভূমিতে থাকতে দেব না, যেটা শান্ত জায়গা পূর্ব জেরুজালেম, সেখানেও তো আক্রমণ করেছি। কেন করেছি? আজকে ভারতবর্ষের সরকার, যেটা জোট নিরপেক্ষ ইন্টারন্যাশনাল রিলেশনের লোকজন আছে, যে ভারতবর্ষের সরকার তো জোট নিরপেক্ষ, এই যে নিজ ভূমিতে নিজেকে রাখতে দেব না, এই যে সাম্রাজ্যবাদী আগ্রাসন, এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ভারতবর্ষ জোট নিরপেক্ষ আন্দোলন একটা স্ট্রংলি জায়গায় ছিল। আজকে ভারতবর্ষের সরকার যে জেরুজালেমের উপরে প্যালেস্তাইনিদের থাকার অধিকার বা গাজা স্ট্রিপে প্যালেস্তাইনের থাকার অধিকার, সেটা নিয়ে কথা বলছে না কেন? এটাই আমাদের। আমি বিজেপি কিন্তু একই রকম প্রশ্ন রইল যে এই দুটো পক্ষই কিন্তু লক্ষ্য করবেন যে মিলিটারি ইনস্টলেশন দেখে আঘাত করছে না, একেবারে সিভিলিয়ানদের অ্যাটাক করছে। আবার বলছি মায়ের সামনে শিশুর মুন্ডচ্ছেদ করছে। ভাবা যায় এই মর্মর, এই বর্বরতা, এই নির্মমতা একই সঙ্গে কন্ডেম করতে হবে। মানুষ হত্যা, যে গণহত্যার যে কাণ্ড চলছে, এটাতে আমরা স্ট্রংলি কন্ডেম করেছি। এবং এইটা
প্রয়োজনে প্রেস রিলিজ দেওয়ার থেকে শুধু না, রাস্তায় নামা বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে, এটাকে আমরা কোনো মতে সমর্থন করছি না। আমি সুদীপ্ত গুহর কাছে যাব। সুদীপ্ত বাবু, এক হচ্ছে শনিবার আক্রমণের পরই ভারতবর্ষের প্রধানমন্ত্রী একেবারে বিবৃতি দিয়ে বললেন যে ইসরায়েলের ওপর এই যে টেররিস্ট অ্যাটাক, কোট আনকোট টেররিস্ট অ্যাটাক হয়েছে, তার নিন্দা আমরা করছি এবং বন্ধু দেশ ইসরায়েলের পাশে আছি। ইনফ্যাক্ট হামাসের নাম তিনি কেন নেননি অনেকে প্রশ্ন তুলছেন, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু এর পাল্টা হানায় প্রতি মুহূর্তে গাজা স্ট্রিপে যে সাধারণ মানুষ মারা যাচ্ছে, আমি ইউএনের ডেটা দিচ্ছি যে 1,70,000 মানুষ, আজকেই দেখছিলাম সন্ধ্যেবেলা, জল ছিল না, খাবার ছিল না, এখন বিদ্যুৎও ছিল না। শুধু শরণার্থী শিবিরে 1,70,000 মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন এবং পরিস্থিতি, আমি সন্ধ্যেবেলার লেটেস্ট রিপোর্ট বলছে যে মর্গে মৃত মানুষের সঙ্গে জীবিত মানুষকে থাকতে হচ্ছে। এই গণহত্যা দু জায়গায় মারা যাচ্ছে, কিন্তু ইসরায়েল বন্ধু দেশ বলে সুদীপ্তবাবু আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আরেকটা পাল্টা গণহত্যা যেটা গাজা স্ট্রিপে হচ্ছে তার নিন্দা করা হচ্ছে না। প্রথম কথা হচ্ছে যে ইসরায়েলের এটা একটা অধিকার। ইসরায়েল জবে থেকে মানে বাইবেল লেখার 1000 বছর আগে থেকে ওখানে জিউরা থাকে এবং ওখানে নিউ টেস্টামেন্ট এবং হিব্রু বাইবেলে লেখা আছে যে ওই ভূখণ্ড এটা ওদের অধিকার। একটা টাইমে ওদের ওখান থেকে মেরে তাড়িয়ে দেওয়া হয় পুরোপুরি, যেভাবে আমাদের বাঙালদের ওদিক থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। একটা টাইমে ওদের সম্পূর্ণভাবে 50 বছর ধরে বিতর্কিত। না আমি বলছি ব্যাপারটা 50 বছর না, এটা 2000 বছর ধরে, 1200 বছর ওরা বাইরে ছিল। 1896 সালে, এইটা একটু বলতে দিন আমাকে, 1896 সালে সুইজারল্যান্ডে ওরা একটা কনভেনশন করে এবং ওরা সিদ্ধান্ত নেয় যে আমরা জেরুজালেমে ফিরে যাব এবং খুব লিগালি আমরা ওখানে জমি কিনে নেব। কারণ আপনারা জানেন যে ওই সময় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মোটামুটি জিউদের উপর ডিপেন্ডেন্ট ছিল কমপ্লিট ইউরোপ, এবং ম্যাক্সিমাম পয়সাটা ওদের হাতে ছিল, টেকনোলজি ওদের হাতে ছিল, ওদের কাছে সব কিছু ছিল। ওরা সেই টাকা নিয়ে ওরা ওখানে গিয়ে ওদের জমি কেনা শুরু করে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর যখন নাকি এরা দেখে, মানে যখন অটোমান এম্পায়ারের যখন 5 ভাগে ভাগ হয়ে যায়, যখন প্যালেস্টাইন ইংল্যান্ডের ভাগে পড়ে এবং ওই ম্যান্ডেট সিস্টেমে যখন ওটা ওদের হাতে যায়, তখন এরা গিয়ে ইউকেকে বলে বা ব্রিটিশদের বলে যে এরা এতটা জমি কিনে নিয়েছে, এদের এখান থেকে দাঁড়াও। কিন্তু ওরা বলছে না, আমরা পেপার দিয়ে জমি কিনেছি এবং এইটা আমাদের, এটা জায়গা। এবং ওরা তখন ব্রিটেনকে বলে যে দেখো তোমরা বাইবেলে এই জিনিসটা লেখা আছে যে এই জায়গাটা আমাদের অধিকার। আমি সব বুঝলাম। এরপর না আমি বলছি, এরপর ওরা ওখানে থাকে, এরা এসে বলে যে না আমরা এখানে থাকতে দেবো না। ওরা কোনো রকম ইললিগাল কোনো রকমভাবে ওরা ওখানে প্রবেশ করেনি, ওরা লিগালি ওখানে এসছে। গত 100 বছর ধরে ওদের ওখান থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হয়েছে, এবং কিভাবে যারা সরিয়ে দিচ্ছে তারা কিভাবে সরায় আপনারা জানেন। আজ ঠিক যেভাবে গলা কেটে দিচ্ছে ঠিক সেভাবে ওরা একই রকম ব্রুটালি ওরা এদের উপর অত্যাচার করেছে গত 100 বছর। ওইটাই তো আমার কথা, আমি আবার বলছি ওদের উপর যদি অত্যাচার করে, আমি আবার বলছি আমাদের দেশে যতদিন কংগ্রেস ক্ষমতায় ছিল, ফরগেট এন্ড ফরগিভ এই ছিল তাদের নীতি। আজকের সরকার কিন্তু সেটাই বিশ্বাস করে না, এবং সেই জন্য আমাদের বহুদিনের বন্ধু ইসরায়েল, যারা 71 সালে যখন কোনো আরব কান্ট্রি আমাদের সাপোর্ট করেনি, আমাদের পাশে ইসরায়েল বহুদিনের বন্ধু। আমি 1 সেকেন্ড ইন্দ্রজিৎ, 1 সেকেন্ড আমরা সমর্থন করছি সম্পূর্ণভাবে। আমি উনি বলছেন 71 সাল থেকে আমাদের বন্ধু। আমি বলছি 1977 সালে অটল বিহারী বাজপেয়ী বলছেন যে ইসরায়েলের উচিত প্যালেস্টাইনের ভূখণ্ড থেকে সরে যাওয়া। অটল বিহারী বাজপেয়ী ভুল বলেছিলেন? মানে দুটো তো একরকম, দুটো একসঙ্গে ঠিক হতে পারে না। কোন ধরনের অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন কোন ধরনের দখলদারিকে আমরা সমর্থন করতে পারি না, কোন ধরনের দখলদারিকে আমরা সমর্থন করতে পারি না। অফিশিয়াল রেকর্ড বলছি ওদের কোন একটা ছোট ভূখণ্ড থেকে সরে যেতে বলেছে, কিন্তু ওদের ওই ইসরায়েল যে দেশটা ওদের ওখান থেকে ওদের সরে যাবার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু একটা টাইমে আমি বলছি যে যখন নাকি এর আগে যখন কংগ্রেস সেন্ট্রালে ক্ষমতায় ছিল, তখন যে কোনো বিদেশ নীতিকে, এবং বিদেশ নীতি এটাই ইসরায়েলও হচ্ছে, বিদেশ নীতির প্রত্যেকটা জায়গায় কিন্তু তখন তৎকালীন জনসংঘ কংগ্রেসকে সমর্থন করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে শুধুমাত্র সংখ্যালঘু ভোটের জন্য এরা আজকে হামাসকে সাপোর্ট করছে। কিন্তু আপনাকে তাহলে বলতে হবে যে অটল বিহারী বাজপেয়ীর ভারসাম্যের নীতি ভুল ছিল। না, তাহলে কংগ্রেসকে বললে তো একই কথা বলতে হবে। উনি প্যালেস্টাইনের একটা ছোট জায়গা থেকে সরে যেতে বলেছেন, কিন্তু ইসরায়েল থেকে কখনো সমর্থন করেছে না, ইসরায়েল থেকে সরে যেতে বলেননি, হামাসকে সমর্থন করেছেন সরে যেতে বলেননি। আপনি একটা জায়গায় দেখেন যেখানে উনি বলেছেন যে ইসরায়েল ছেড়ে ওদের ইউরোপে চলে যেতে হবে, তা বলেননি। উনি বলেছেন প্যালেস্টাইনের গাজা স্ট্রিপ নিয়ে ইস্যু, তো গাজা স্ট্রিপ নিয়ে আমি বলছি, গাজা স্ট্রিপ নিয়ে ইস্যু না,
এদের ইস্যু হলো ইসরায়েল থেকে কে বলেছে গুলিয়ে দেওয়ার, তো না জেনে গুলিয়ে দিয়ে কথা বলতে হবে না। সম্পূর্ণ ইসরায়েল থেকে আজকে গাজা স্ট্রিপ নিয়ে কথা হচ্ছে সেখানে। না গাজা স্ট্রিপ না, আরে ভারতবর্ষে অত শুনুন না, উনি আরো পিছিয়ে গেছেন, বললেন না 2000 বছর আগে পিছিয়ে যাব, কিন্তু কংগ্রেসের কথা হয়েছে ভারত দেশের সরকারের বিদেশ মন্ত্রী যা হয় দেশের নীতি তাই হয়। ভারতবর্ষের বিদেশ মন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, যখন চীনে গেছিলেন তখন চীন ভারত সীমান্ত সংঘর্ষ করা উচিত হয়নি, চীন ভারতের আন্ডারস্ট্যান্ডিং করা উচিত ছিল 62 সালে, অটল বিহারী বাজপেয়ী 78 সালে বলেছে। কিন্তু আসলে বিদেশ নীতির উপর ডিপেন্ড করে না, 77 সাল বললাম। আমার বক্তব্য কোনটা ঠিক কোনটা ভুল আপনারা বলুন, কিন্তু দুটো একসঙ্গে তো ঠিক হতে পারে না, দুটো একসঙ্গে ভুল হতে পারে না। হামাস চাইছে ইসরায়েল থেকে এরা চলে যাক, আমি বলছি হামাস চাইছে ইসরায়েল থেকে এরা চলে যাক। অটল বিহারী বলেননি যে, বাজপেয়ীজি বলেননি যে ইসরায়েল থেকে ওদের সরে যেতে, এতক্ষণ পর্যন্ত কংগ্রেসের প্রতিনিধি একটা শব্দ বলার সুযোগ পায়নি। আমি পার্থ মুখোপাধ্যায়ের কাছে আসবো। পার্থবাবু, এক হচ্ছে যে কংগ্রেস আমলে 26/11 হয়েছিল, গোটা পৃথিবী জুড়ে ভারতবর্ষের পাশে দাঁড়িয়েছিল, সমর্থন করেছিল জঙ্গি হানার বিরুদ্ধে। আজকে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির রেজলিউশন প্যালেস্টাইনের মানুষের স্বশাসন এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকার পক্ষে সওয়াল হলো, কোনো অসুবিধা নেই, নিশ্চয়ই হবে, কিন্তু হামাসের হত্যালীলা নিয়ে একটা প্রতিবাদ, একটা শব্দ বলা হলো না। আজকে সিডব্লিউসির রেজলিউশন আপনি যদি দেখেন যে গণহত্যার প্রতিবাদে শব্দ কোথায়? আজকে বিজেপি বলছে, এই রেজলিউশনের পরে বিজেপি অফিসিয়ালি অভিযোগ তুলেছে যে আন্তর্জাতিক সম্পর্কেও কংগ্রেস সেই সংকীর্ণ ভোট ব্যাংকের ওপরে উঠতে পারছে না। কি করা যাবে, এখন সামনে আবার 5টা রাজ্যের নির্বাচন রয়েছে, জোকস অ্যাপার্ট। আমি জাস্ট শুধু এটা কি স্বীকারোক্তি না, এটা ওনাদের দুর্বলতা, এটা ওনাদের দুর্বলতা এবং ওনাদের বাধ্যবাধকতা। আচ্ছা, এটা হচ্ছে 2 মিনিটের কথা। আমার কথাটা হচ্ছে, আমি জাস্ট শুধু কয়েকটা লাইন পড়ছি। Indian National Congress condemns the brutal attacks on the people of Israel. এটা ছিল ইংরেজিতে, আর হিন্দিতে আর একটা শব্দ অতিরিক্ত ছিল, भारतीय राष्ट्रीय कांग्रेस इजराइल के निर्दोष नागरिकों पर हुए क्रूर हमलों की कड़े शब्दों में निंदा करते हैं। অর্থাৎ এখানে একটা কিন্তু নির্দোষ শব্দটা আছে, যেটা ইংরেজিটায় ছিল না, হিন্দিটায় আছে। তারপরে হচ্ছে কি, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হ্যাজ অলওয়েজ বিলিভ দ্যাট দি লেজিটিমেট অ্যাসপিরেশনস অফ দি Palestinian people for their self-respect, equality and dignity must be fulfilled only through a process of dialogue or negotiations while ensuring দাদা আমি সব বুঝলাম, 2000 মানুষের সবাই দোষ ছিল, কার দোষ ছিল? দুজন। এখানে জাতীয় কংগ্রেস হত্যালীলা চলছে, দুপক্ষেই চলছে, সমস্যাটা আজকের নয়। উনি 2000 বললেন, আমি বলছি 3200 বছর আগে ফিলিস্তিনি শব্দ পাওয়া যাচ্ছে গ্রিচের এতে লেখাতে, সাহিত্যে 3200 বছর আগে, 2000 বছর ছেড়ে দিন। আমি আবার মহা মুশকিল। আচ্ছা, মুশকিল আমাকে 2 মিনিটের মধ্যে বলা যায় না। হ্যাঁ, কোথাও বলা হয়নি যে ইসরায়েল থেকে ইসরায়েলিদের সরিয়ে সেখানে প্যালেস্টাইনিদের মানে সেখানে বসানো হচ্ছে। কথাটা হচ্ছে যে মডার্ন ইসরায়েল বলতে এখন যেটা বোঝায়, এবং লেবানন, তার পাশে যে গাজা স্ট্রিপ যেটা কোস্ট অফ মেডিটেরেনিয়ান, এবং একদিকে ওয়েস্ট ব্যাঙ্ক অফ দি জর্ডান রিভার, গাজা কি বলে ওয়েস্ট ব্যাঙ্ক, এই এরিয়ার মধ্যে যে অঞ্চলটা, সেখানে কিন্তু ইসরায়েল তার নিজের অর্থাৎ আধুনিক ইসরায়েলের অংশের বাইরে এসেও কিন্তু তারা প্যালেস্টিনীয়দের যেখানে বসবাস সেখানে তারা ঢুকে তাদের সেখানে যে জনবিন্যাস তারা সেখানে বদলে দিচ্ছে, এবং সমস্ত রকমের অত্যাচার একটা জাতির ওপর আর একটা জাতির যে অত্যাচার মানে হত্যালীলা আমরা দেখছি। এবং এটা আজকে বলে নয়, এটা 1897 সালে সেই চিন্তাটা 1947 থেকে শুরু না। এবার 1 মিনিট, উনি অনেক কিছু কথা বললেন যে সেই সময় জাতীয় কংগ্রেস ইসরায়েলকে দেখেনি। আমি শুধু কয়েকটা উদাহরণ দিচ্ছি। 1950 সালে ভারত সরকার ইসরায়েলের সভরেনিটিকে স্বীকার করেছিল। 1953 সালে বোম্বেতে প্রথম কনসুলেট হয়েছিল। ফুল ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ভারতবর্ষ ইসরায়েলের সঙ্গে করেছে 1992। উনি বলেন 1971 সালে যুদ্ধে ইসরায়েল সাহায্য করেছে, কাদের সরকার ছিল সমর্থন, কাদের সাহায্য করেছে। এবং আজকে ভারতবর্ষে ইসরায়েল দ্বিতীয় সর্বোচ্চ আমাদের তারা অস্ত্রশস্ত্র দেয়, এটা তো উপত্যকা হয়নি, ফলে সম্পর্ক আমাদের অনেক আগে থেকে ছিল।
আর আপনাদের বাজপেয়ী এই কথাটা বলেছেন বসে দেন ভারতবর্ষে আসার পরে 1992 সালে বসে দেন ভারতবর্ষে আসার পরে এই কথাটা বলেছেন। বলছি 1992 সালে যখন ফুল ডিপ্লোমেসি অ্যালাউ করা হয় তখন প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিংহ রাও, যাকে কংগ্রেস আজকের দিনে দাবি করছে ফার্স্ট বিজেপি প্রাইম মিনিস্টার। আরে 1953 ছিল, 1950 ছিল, তারা ইসরায়েলের এগেইনস্টে ছিল, যেখানে ইসরায়েলের আরে এই সব কথা আপনার পার্টি অফিসে মানায়, টিভি স্টেশনে ওরা আমরা হয়ে যাওয়ার আগে দ্রুত একবার কংগ্রেস এবং বিজেপির যে স্ট্যান্ড একেবারে পরিষ্কার পরের প্রতিবেদনে দেখাবো। প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধের উত্তাপে ফুটছে ইসরায়েল। মুহূর্তে মুহূর্তে আকাশপথে মুড়িমুড়কির মতো উড়ে আসছে মিসাইল, ধুলোয় মিশে যাচ্ছে বিরাট বিরাট বহুতল, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মাইলের পর মাইল এলাকা, আর তার আঁচ এসে পড়েছে 4000 কিলোমিটার দূরে ভারতের রাজনীতিতেও। ইসরায়েল হামাস যুদ্ধ নিয়েও আড়াআড়ি ভাগ হয়ে গেছে এদেশের প্রধান রাজনৈতিক দলগুলি। বাম ও কংগ্রেস যখন প্যালেস্তাইনের পক্ষে, তখন বিজেপি ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। ৯এর দশকে জ্যোতি বসুর সঙ্গে প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর নেতা ইয়াসির আরাফাতের ছবি আজও সবার স্মৃতিতে টাটকা। বর্তমান পরিস্থিতিতেও পুরনো অবস্থান বজায় রেখে প্যালেস্তাইনের পক্ষেই দাঁড়িয়েছে সিপিএম। দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জের উচিত ইসরায়েলের দখলদারি হটিয়ে প্যালেস্তাইনের অধিকার রক্ষায় হস্তক্ষেপ করা। কংগ্রেস বরাবরই সার্বভৌম স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র গড়ার পক্ষে। 1950 সালে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মেনে নিয়েছিল ভারত, তবে তারপর ইসরায়েলের সঙ্গে ভারতের স্বাভাবিক সম্পর্ক ছিল না, বরং ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর সরকার সমর্থন করেছিলেন ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর আন্দোলনকে। এবারও প্যালেস্তাইনের সমর্থনে প্রস্তাব পাশ করে কংগ্রেস, যেখানে বলা হয়েছে কংগ্রেস সবসময় প্যালেস্তিনীয়দের পাশে রয়েছে, তারা সম্মান, গরিমা ও আত্মমর্যাদার সঙ্গে জীবন অতিবাহিত করবেন, এটাই আমরা চাই। ইসরায়েলের জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে সংঘাত থামিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোয় কোনো অসুবিধা নেই, কারণ প্যালেস্টাইনের অধিকার রক্ষার ক্ষেত্রে সাধারণভাবে দুনিয়ার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন রাষ্ট্রগুলো সচেতন, কিন্তু সেটা যদি সন্ত্রাসবাদের চেহারা নেয়, সাধারণ মানুষের উপর আক্রমণ নেমে আসে, তখন সেটাকে সমর্থন করা বা হামাসের এই কার্যকলাপকে সমর্থন করা আমার মনে হয় রাজনৈতিকভাবেও তার কিছু অসুবিধার সৃষ্টি ভবিষ্যতে হতেও পারে। কংগ্রেসের এই প্রস্তাবকে হাতিয়ার করেই সরব হয়েছে ইসরায়েলের পাশে থাকা বিজেপি। তাদের অভিযোগ, সংখ্যালঘু তোষণের রাজনীতি করছে কংগ্রেস। তবে বিজেপির এই অবস্থান ঘিরে প্রশ্নও রয়েছে। সমাজকর্মী লেখক সুধীন্দ্র কুলকার্নি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে 1977 সালের লোকসভা ভোটের আগে তৎকালীন জনতা পার্টির নেতা বাজপেয়ীর একটি ভাষণের অংশ রয়েছে, যেখানে তিনি প্যালেস্তাইন, লেবানন, সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি দখলদারির নিন্দা করেছিলেন। लेकिन मध्य पूर्व के बारे में यह स्थिति साफ है कि अरबों की जिस जमीन पर इजराइल कब्जा करके बैठा है, वो जमीन उसको खाली करना होगी। आक्रमणकारी आक्रमण के फलों का उपभोग करे, ये हमें अपने संबंध में स्वीकार नहीं है। तो जो नियम हम पर लागू है वो औरों पर भी लागू होगा। अरबों की जमीन खाली होना चाहिए। जो फिलिस्तीन है, उनके जो फिलिस्तीनी हैं, उनके उचित अधिकारों की प्रस्थापना होना चाहिए। इजराइल के अस्तित्व को तो सोवियत रूस ने, अमेरिका ने भी स्वीकार किया है, हम भी स्वीकार कर चुके हैं। मध्य पूर्व का एक ऐसा हल निकालना पड़ेगा इसमें आक्रमण का परिमार्जन हो और स्थायी शांति का आधार बने। ফলে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, 4.5 দশক পরে নরেন্দ্র মোদী কেন সেই অবস্থান বদলে ফেললেন? হামাসরা মোটামুটিভাবে আন্তর্জাতিক মহলে একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে স্বীকৃত। নিরস্ত্র মানুষদের উপর গুলি চলেছে মিউজিক ফেস্টিভ্যালে, অথবা বাচ্চাদের, মহিলাদের যেভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে, এটা সম্পূর্ণভাবে একটা সন্ত্রাসবাদী আক্রমণের চেহারা নিয়েছিল। সুতরাং সেই ক্ষেত্রে মোদী সরকার যেভাবে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে, সেটা হয়তো এই বর্তমান পরিস্থিতির প্রতিফলন। তবে এই প্রক্রিয়া অবশ্য অনেকদিন থেকেই শুরু হয়েছিল। 2018 সালে ইসরায়েল সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। পরের বছর ভারতে এসেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দুই দেশের মধ্যে 9টি মৌ সইয়ের পর সম্পর্কের ভিত মজবুত হওয়ার ইঙ্গিত মিলেছিল। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।
আমি আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক উর্মি দাসের কাছে যাব। আপনার কাছে যেটা জানতে চাইব, দেখুন নরেন্দ্র মোদী আসার পর থেকে আমাদের পররাষ্ট্র নীতির ইসরায়েলের ক্ষেত্রে একেবারে একটা গুণগত পরিবর্তন হয়ে গেল। স্ট্র্যাটেজিক পার্টনার থেকে ভারত প্রথমবার বিভিন্ন ইস্যুতে ইসরায়েলের পাশে গিয়ে দাঁড়ালো, এমনকি কোট আনকোট এই শেষতম বিবৃতি অবধি বন্ধু রাষ্ট্র বলল। এই প্রেক্ষিতে আজকের এই অশান্তির প্রেক্ষিতে লাভ ক্ষতি এই সম্পর্ক ওঠানাবাটা যদি একটু সাধারণ দর্শকদের দেখুন, ইসরায়েল প্যালেস্টাইন সম্পর্ক হচ্ছে একটা ইন্ডিয়ান পলিটিক্সের বা ইন্ডিয়ান ফরেন পলিসির একটা খুব ক্রিটিক্যাল টেস্ট, যেখানে কয়েকটা ফ্যাক্টরস কাজ করে। প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষের যে বিদেশ নীতি সেটা কিন্তু অনেকটা আদর্শবাদী বিদেশ নীতি থেকে আমরা বেরিয়ে এসেছি, অনেকটাই প্র্যাকটিক্যাল বা রিয়েলিস্ট বা বাস্তববাদী বিদেশ নীতি এখন ফলো করা হচ্ছে, যেখানে কয়েকটা পিলার্স আছে। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি, তার মানে কোনো থার্ড কান্ট্রি, ইউএস বলুন বা চায়না বলুন বা রাশিয়া বলুন, কোনো থার্ড কান্ট্রি কিন্তু ইন্ডিয়ার ফরেন পলিসি ডিসাইড করে দেবে না, যেটা আগে একটা এরকম ছিল যে আইদার নন অ্যালাইনমেন্ট অর অ্যালাইনমেন্ট, কোন দিকে আমরা ঝুঁকছি। তারপরে হচ্ছে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিহাইফেনেশন, যেটা আপনি একটু আগের প্রতিবেদনে দেখালেন যে 2017 সালে প্রধানমন্ত্রী গেলেন ইসরায়েলে, তখন কিন্তু উনি প্যালেস্টিনে যাননি। আবার 2018 সালে তিনি কিন্তু প্যালেস্টিনে গেলেন, সেখানে কিন্তু তখন তিনি ইসরায়েলে যাননি। তার মানে দুটো দেশের সাথে যে সম্পর্ক সেটা আলাদা, সেটাকে আলাদাভাবে দেখতে হবে। থার্ড হচ্ছে ডিপ্লোমেসি, যেটাকে বলে। যেরকম আমি একটা এক্সাম্পল দেবো, যখন ইউনাইটেড নেশনস হিউম্যান রাইট কাউন্সিলে ইসরায়েল প্যালেস্টাইন হিউম্যান রাইটস ইস্যু নিয়ে ভোটাভুটি হয়েছিল, তখন কিন্তু ভারত সেখান থেকে অ্যাবস্টেইন করেছিল। এই যে ইস্যুটা, এটা কোনো পক্ষে বিপক্ষে গেলে এই ইস্যুটা কিন্তু সমাধান হবে না। এই ইস্যুটা একটা হিউম্যানিটারিয়ান ইস্যু, হিউম্যান রাইটস ক্রাইসিসের ইস্যু। এবং আমরা যদি আবার স্ট্যাটিস্টিক্সে ফিরে যাই, 2022 সালে স্ট্যাটিস্টিক্স বলছে যে 274 মিলিয়ন পিপল হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্সের দরকার, এবং সেটা 2021-এ ছিল 235 মিলিয়ন। তার মানে হিউম্যানিটারিয়ান ক্রাইসিস যত দিন বাড়ছে তত কিন্তু আরো বেড়ে চলেছে, তত বাড়িয়ে চলছে। এবং ভারতের এখানে রোলটা খুব ক্রিটিক্যাল। মানে ধরুন, ভারত একটা বৃহত্তর, আমরা আমাদের যে ডাইভার্সিটি সেটা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অনেক বেশি এবং বৃহত্তর ডেমোক্রেটিক্যাল কান্ট্রি, এবং সবসময় ভারত একটা পিসফুল কোএক্সিস্টেন্স বলুন বা বাসুদৈব কুটুম্বকম বলুন বা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হিউম্যানিটি, এইরকম কিন্তু একটা স্টান্স নিয়ে যাচ্ছে। সেখানে টেরর, যেটা ইসরায়েল এবং ভারতবর্ষকে এখন বাইন্ড করে, দুটো দেশই কিন্তু টেরর আক্রান্ত, এবং প্রত্যেকটা টেররই কিন্তু স্টেট স্পন্সর টেররিজম আমরা দেখছি। ঠিক, কিন্তু আমি বলছি মাত্র 41 কিলোমিটার একটা এলাকার মধ্যে 20 লক্ষ লোক বাস করছে, প্রায় 50% আনএমপ্লয়েড। গাজা স্ট্রিপের এই জনসংখ্যার পাশে যদি দাঁড়ানো হয় মানবতার দিক থেকে, তাহলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তাতে অবনতি হবে। অবনতি, যে প্রথমেই বললাম, ডিহাইফেনেশন। এবং যদি আপনি মানবতার কথা বলেন, টেরর একটা ভিশাস সার্কেলের মতো, যে পভার্টি, হাঙ্গার, টেরর, আনএমপ্লয়মেন্ট, আবার পভার্টি, হাঙ্গার, টেরর। এবং যত এই টেররিজম বাড়বে বা যত এই পভার্টি বাড়বে, তত কিন্তু টেররিজম বাড়বে। তো এখানে কনফ্লিক্ট, এবং কনফ্লিক্ট ব্রিডস কনফ্লিক্ট। আমরা বলি এসকালেশন, যেটাকে আমরা থিওরি অফ এসকালেশন বলি। এসকালেশনে গিয়ে অ্যাট দ্য এন্ড আমরা দেখি অল আউট ওয়ার হয়, যেটা হয়তো ইসরায়েল সেদিকে এগিয়ে যাচ্ছে, যেখানে সে কম্ব্যাটেন্টস বা নন কম্ব্যাটেন্টস অফ ওয়ার কারোর মধ্যেই তফাৎ করছে না। এটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা ক্রাইসিস। এবং আমরা দেখেছি যে আমরা যখন কথা বলছি এই পিসফুল কোএক্সিস্টেন্স, ওয়ান হিউম্যানিটি, ওয়ান ওয়ার্ল্ড, আবার কিন্তু আমরা ফিরে আসছি সেরকম একটা বৃহত্তর বিশ্বে যেখানে কিন্তু পিস নেই। আমরা রাশিয়ান কনফ্লিক্ট, রাশিয়া ইউক্রেন বলুন বা চায়নার এগ্রেশন বলুন, হ্যাঁ, এই সমস্ত কিছু কিন্তু আবার করে ফিরে আসছে। তাহলে শান্তির প্রশ্নটা কোথায়? সেখানে ইউনাইটেড নেশনসের রোল কোথায়? সেটা কিন্তু একটা ভীষণ প্রশ্নচিহ্নের মুখে আমরা দাঁড়িয়ে আছি। আমি ব্রিগেডিয়ার দাসের কাছে যাব, যে ইউক্রেনের কথা যেহেতু উঠলো, রাশিয়ার ক্ষেত্রে আমরা সস্তায় তেল নিতাম, এবং তারপরে গোটা পৃথিবীর বহু দেশের আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ভারত বলল না, এই সাপ্লাই লাইনটা আমি কাটবো না। আমি বলছি এক্ষেত্রেও আমেরিকার রক্তচক্ষু অগ্রাহ্য করে আরেকটা দেশ থেকে আমরা তেল নিই, সেটা হচ্ছে ইরান। এবার যদি এই অয়েল রুটটা এই হরমুজ প্রণালী হয়ে আরব সাগরে আসছে, এইটার ওপর কোনো ইম্প্যাক্ট পড়তে পারে? এই জন্য দেবাশিসদা জিজ্ঞেস করছি, যেটা আমার আপনার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তেলের দাম বাড়লে ভারতীয় অর্থনীতি কি হবে আমরা সবাই জানি। দেখুন, দুটো জিনিস আছে এখানে। একটা হচ্ছে অয়েল সাপ্লাই, মিডল ইস্ট থেকে সারা পৃথিবী নিচ্ছে। আরেকটা হচ্ছে রিসেন্টলি আপনারা দেখেছেন G20-তে একটা ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ করিডোর বানানো হচ্ছিল, এবং এইটাকে ঘেঁটে দেওয়ার একটা প্রোগ্রাম চলছিল। এটাকে ঘেঁটে দেওয়ার পিছনে কাদের স্বার্থ আছে? প্রথমে দেখতে হবে কোনো কিছু হলে সেখান থেকে লাভ কে করছে আর সব থেকে বেশি ক্ষতিকার হচ্ছে। এটাকে ঘেঁটে দেওয়ার মেইন কারণ হচ্ছে চায়না। চায়না কিন্তু এখন খুব সুন্দরভাবে বলছে এগুলো খুব খারাপ হচ্ছে, কিন্তু কোনটা খারাপ হচ্ছে, কি খারাপ হচ্ছে সেটা বলছে না। আচ্ছা, রাশিয়া আপনি দেখবেন, ওনার থেকে আমি টেক অন করছি একটু এগিয়ে গিয়ে, যে রাশিয়া চুপ আছে। আমরা তো মিলিটারি দিকটা দেখি, রাশিয়া চুপ আছে, কিন্তু এটা মিলিটারি কারণে। রাশিয়া কিছু বলছে না, কারণ
ইরান থেকে রাশিয়ার কাছে ইউক্রেনের যুদ্ধ লড়বার জন্য ড্রোনস পাওয়া যাচ্ছে, মানে সাপ্লাই করছে ওরা, এবং সেই ড্রোনগুলো দিয়ে ওরা ইউক্রেনের সাথে যুদ্ধটা লড়ছে। তাই জন্য রাশিয়া একটু সুন্দরভাবে মুখ বুজে আছে। চীন খুব ডিপ্লোম্যাটিক খেলছে। ইউএস কমিট করেছে, কারণ ইউএস যদি আজকে না কমিট করে তাহলে মিডল ইস্টে একটা ভ্যাকুয়াম হয়ে যাবে, এবং ইউএস একটা এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ মানে 100টার মতো প্লেন, ফাইটার এয়ারক্রাফট ওরা একদম ইসরায়েলের পাশে নিয়ে এসছে। এই প্লেনগুলো কাদের জন্য? হামাসের জন্য। আরে হামাসের কোনো ক্ষমতাই নেই সেরকমভাবে লড়াই করবার, এইগুলো কোন একটা দেশের জন্য। আমাদের ভাষায় এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ যখন মুভ করে, তার মানে তার সাথে কিছু ফ্রিজেট, কিছু ডেস্ট্রয়ার, কিছু ফাইটার এয়ারক্রাফট এবং কিছু লজিস্টিক ইকুইপমেন্ট, কিছু সাবমেরিন, এগুলো মুভ করে। এবার সেকেন্ডারি এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপটাকে মুভ করছে। এই যে মিলিটারি প্রেজেন্স দেখাচ্ছে ইউএস, তার একটা কারণ আছে যে ইউএস এর একটা এজেন্ডা আছে, এবং সেই এজেন্ডাটাকে ওরা ফলো থ্রু করবে। সৌদি আরবিয়া মাঝখানে একরকম কথা বললো, উল্টো দিকে ঘুরে গেল। ইজিপ্ট প্রথমে হাই হাই করলো, তারপরে কিন্তু চুপ হয়ে গেছে। এখন যেই দেখেছে যে ইউএস প্লেয়ার হয়ে যাচ্ছে, চুপ হয়ে যাচ্ছে। এবার অয়েলের ব্যাপারটা আপনি যদি দেখেন, যারা ইউএই তারাও কিন্তু এখন একটা ফ্রেন্ডলি, সৌদি আরবিয়া, ইউরোপ, যে মানে কোনো রকমভাবে আরবদের সাথে যদি ইসরায়েলের একটা বন্ধুত্বপূর্ণ হয়ে যায় তাহলে খারাপ হয় না। এতে ক্ষতিটা হচ্ছে চায়নার বেল্ট অ্যান্ড ওয়ান রোড, শি জিনপিংয়ের যে। কিন্তু ধরুন হরমুজ তো কন্ট্রোল করছে ইসরায়েল, তো সেইখানে এটা ডিরেক্ট ইম্প্যাক্ট ভারতের উপর পড়তে পারে। ডিরেক্ট তেলের দাম বাড়বেই তো, সে তো পারবে। কিন্তু আরেকটা জিনিস যদি দেখেন, যেটা অ্যানালিস্টরা বলছে যে আজ থেকে 7, 8, 10 বছর পরে এই ইথানল আসছে, ইলেকট্রিক কার আসছে, এই জন্য তেলের রিকোয়ারমেন্টটা সারা পৃথিবীতে একটু কমবে। যেটা আপনি যদি দেখেন, যে এমবিএস আছে সৌদি আরবিয়া আর আমাদের ইউএইতে যারা আছে, তারা অলরেডি ডাইভার্সিফিকেশন শুরু করে দিয়েছে। যে আমি কর্নেল দাসের কাছে যাব। ব্রিগেডিয়ার দাস একটা কথা বললেন, সেটা হচ্ছে রাশিয়া চুপ করে আছে, সম্ভবত এই কারণেও চুপ করে আছে যে আমেরিকা সরাসরি ইসরায়েলকে সমর্থন করছেন। এই কয়েক মিনিট আগে পুতিন বলছেন যে এটা আমেরিকার নীতির ব্যর্থতা। আর পাশাপাশি জো বাইডেন তিনি এই মাত্র একটা এক্স করেছেন, তাতে বলছেন আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আমরা ইসরায়েলের পাশে আছি, নতুন কিছু নয়, অবশ্যই রিকনফার্ম করেছেন তার এক্স অ্যাকাউন্ট থেকে। আমরা ইসরায়েলের পাশে আছি, ইসরায়েল যাতে তাদের নাগরিকদের রক্ষা করতে পারে, আক্রমণ প্রতিহত করে যোগ্য জবাব দিতে পারে, সেই ব্যাপারে আমরা পূর্ণ সহযোগিতা করব। সন্ত্রাসবাদের কোনো যৌক্তিকতা নেই, কোনো অজুহাত নেই, এটার তার সঙ্গে ট্যাগ দিয়েছেন জো বাইডেন, উই স্ট্যান্ড উইথ ইসরায়েল। একদম ঠিক, কারণ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন অটোমান সাম্রাজ্য ভেঙে গেল, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন এই মিত্রশক্তি দেখলো যে মিডল ইস্টে পেট্রোলের যে খনি, তার স্বার্থ রক্ষার জন্য তার একটি দেশ দরকার, সেই দেশ হলো ইসরায়েল। কারণ ইসরায়েল, যোগ করি, আজকে আমেরিকার প্রথম বিমান ইসরায়েলের মাটি ছুঁয়েছে। 7th ফ্লিট, আমার মনে আছে যে বাংলাদেশ যুদ্ধের সময় ইন্দিরা গান্ধীকে যে 7th ফ্লিটের কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্র থ্রেট করেছিল, সেই বিষয়, সেই একই থ্রেট এত বছর পরেও দেয়া হয়েছে যে আমি কিন্তু যে 7th ফ্লিট ওদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার, সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার জেরাল্ড ফোর্ড, হ্যাঁ জেরাল্ড ফোর্ড, যেটা ব্রিগেডিয়ার দাস বললেন, হ্যাঁ সে ওর প্রায় 100টা বোমারু বিমান, এবং তার সঙ্গে যে টাস্ক ফোর্স যায়, একটা শহর চলে, তো সেখানে সে উপকূলে রেখেছে। ওই এলাকার ভারসাম্য আমেরিকা এবং ইউরোপ কখনো অন্যের হাতে দেবে না, এটা আমি লিখে রাখতে পারি। এটা যে আমাদের এক্সপার্ট আছে ইন্টারন্যাশনাল, কারণ শক্তির ভারসাম্য হচ্ছে শেষ কথা। এবং এই মানে তাহলে এই কনক্লুশনে আমি তো আসতে পারি, ঠিক যেমন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছেই, এখানেও এই অশান্তিটা চলতেই থাকবে। এটা অশান্তিটা, রাশিয়া ইউক্রেনের যুদ্ধে আমেরিকা, কারণ ইউক্রেনকে তো ওভারনাইট ন্যাটোর মেম্বার করতে পারবে না, আর ন্যাটোদের কাছে মেম্বার হতে হলে আপনাকে পয়সা দিতে হবে, অনেক কিছু প্রসেস রয়েছে। তখন এই ইউক্রেন হচ্ছে যোদ্ধা জাত, 4 কোটি লোক যুদ্ধ করতে পারে, তারা সমস্ত দেশের সঙ্গে যুদ্ধ করেছে, পোল্যান্ড, রাশিয়া, সবার সঙ্গে। ওটাকে একটা সিরিয়া এবং আফগানিস্তান টাইপ বানিয়ে রাখলো রাশিয়ার নাকের নিচে, এবং কৃষ্ণ সাগরের উপর আধিপত্য যাতে রাশিয়াকে ডিনাই করা যায়, যার জন্য ইজিপ্টকেও রাখা হয়েছে, সরি টার্কিকেও রাখা হয়েছে ন্যাটোর মেম্বার, অনলি এশিয়ান কান্ট্রি। তো এগুলো আমাদের বুঝতে থেকে ন্যাটোর মেম্বার থাকা, হ্যাঁ ওই টার্কিকে অত দূর থেকে ন্যাটোর মেম্বার থাকার তো দরকার নেই, কিন্তু কারণ কৃষ্ণ সাগরের উপর নিয়ন্ত্রণ টার্কির হাতে, জিওপলিটিক্যাল। একদম, একটু বলতে দেন। তো এখন যেই ডেভেলপমেন্ট হয়েছে, দুটো তিনটে ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হয়েছে। চায়না কি বলছে, ইমিডিয়েট সিজফায়ার, যেটা ও কোনো কিছু কমিট করছে, রাশিয়া চুপচাপ আছে। এইদিকে ইউক্রেনের একটা জিনিস ট্র্যাডিশনালি ধরা পড়েছে, আগেও ছিল, যেটা ভারত একটু সাবধান ছিল, ও অস্ত্র সাপ্লাই দিত
এই উত্তর আফ্রিকার যে দেশগুলিতে মিলিটারি, সেখান থেকেও পয়সা আয় করতো। এখন পাকিস্তান, এটা দ্য লেটেস্ট নিউজ এসে গেছে, পাকিস্তান যে ইউক্রেনকে অস্ত্র বিক্রি করেছে, ওটা থার্ড একটা কান্ট্রির মাধ্যমে জাহাজে ওটা পাঠিয়েছে এই হামাজের কাছে, এবং ভূমধ্য সাগর থেকে এসে গাজা স্ট্রিপে ওখানে সেই প্রমাণটা এখন পুরোপুরি সলিডিফাইড হতে চলেছে। তো এইটা একটা ডেভেলপমেন্ট হচ্ছে একদম। এবং সেই ক্ষেত্রে একটা কথা আপনারা পরিষ্কার জেনে রাখুন, যেটা ব্রিগেডিয়ার দাস বললেন, যে চীনের যে বিআরআই এবং যে জিনিসটা করতে যাচ্ছে সেটা ওভারট্রাম করে গেছে আমাদের ইন্ডিয়া, মিডল ইস্ট, ইস্ট ইউরোপ, ইস্ট এশিয়া, এবং আপনাদের যে একটা চ্যানেল বের করেছে আপ টু গ্রিসের, সাউথ গ্রিসে। এই চ্যানেলটা সৌদি আরব এবং আরব এমিরেটস এইটার মাধ্যম দিয়ে যাচ্ছে একদম। এবং সাধারণ মানুষ ভাবতে পারেন যে আদার ব্যাপারীর জাহাজের খোঁজে কি প্রয়োজন, কিন্তু আমাদের বিশেষজ্ঞদের কথা থেকে যে আশঙ্কাটা ছিল সেটা আরও ঘনীভূত হলো। সেটা হচ্ছে আমার আপনার জীবনের সঙ্গে যে তেলের দামটা জড়িয়ে খুব আশঙ্কা যে এই অশান্তির একেবারে সরাসরি প্রভাব পড়তে পারে তেলের দামে। পরের প্রতিবেদন। অন্ধকার চিড়ে উড়ে যাচ্ছে আগুন পাখি, মুহুর্মুহু বোমা বর্ষণ, মোটর হামলা, কান ফাটানো বিস্ফোরণের শব্দ, বারুদের সঙ্গে আধপোড়া মৃতদেহের গন্ধে দম বন্ধ করা পরিস্থিতি, গড়গড় করে ট্যাঙ্কের এগিয়ে চলার গা ছমছমে আওয়াজ। মধ্যপ্রাচ্য এখন মৃত্যুপুরী। এই অবস্থায় ইসরায়েল হামাসের যুদ্ধের প্রভাব পড়তে চলেছে বিশ্ব অর্থনীতির ওপর। ইসরায়েল থেকে প্রায় 4000 কিলোমিটার দূরের ভারতও তার ব্যতিক্রম নয়, কারণ ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্য সহযোগী ইসরায়েল। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভারতের সমস্যা বাড়তে পারে। ইসরায়েল তেল রপ্তানিকারী মূল দেশ না হলেও যুদ্ধের প্রভাব পড়তে পারে তেল সরবরাহে। ইসরায়েলের বিরুদ্ধে হামাসকে মদদ দেওয়ার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। সেক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে ইসরায়েল প্রতিশোধমূলক ব্যবস্থা নিলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রভাব পড়তে পারে তেল সরবরাহে। এর পাশাপাশি ইরানও যুদ্ধে জড়িয়ে পড়লে সেক্ষেত্রে তেল পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনের বিমার খরচও বাড়িয়ে দিতে পারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে তার প্রত্যক্ষ প্রভাব পড়বে বাজারে। ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের বেশিরভাগই আমদানি করে। তেলের দাম বৃদ্ধির অর্থ মুদ্রাস্ফীতি, ফলে খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। বহুমাত্রিক জটিলতায় যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় এইরকম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, তাহলে কিন্তু যে তেলের অর্থনীতি, যেটা সেই তেলের অর্থনীতির ক্ষেত্রে একটা প্রভাব পড়তে পারে। ইসরায়েল হামাসের এই যুদ্ধ ঘিরে কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গেছে বিশ্ব। হামাসের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব, তুরস্ক, ইরান, মিশর, জর্ডান, আলজেরিয়া, ইয়েমেনের মতো দেশ। উল্টো দিকে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপানের মতো একাধিক দেশ। ভারতকে পাশে পেয়েছে ইসরায়েল। যুদ্ধের আবহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী। 2017 সালে ইসরায়েল সফরে যান নরেন্দ্র মোদী। তখন থেকেই নেতানিয়াহুর সঙ্গে মোদীর ঘনিষ্ঠ সম্পর্ক। 2017 সফরে ইসরায়েলের থেকে এনএসওর তৈরি স্পাইওয়ার পেগাসাস কেনার অভিযোগ ওঠে মোদী সরকারের বিরুদ্ধে। ইসরায়েলের থেকে আয়রন ডোম কেনারও চুক্তি করেছে ভারত। তেলের দাম বাড়তে পারে, কেননা এই হামাস বা এই ধরনের মানে সঙ্গী সংগঠনগুলোর পেছনে তো অনেকগুলো রাষ্ট্র জড়িত। এটা তো নয় যে হামাস যুদ্ধ করছে, প্রতিবেশী রাষ্ট্ররা হামাসকে সমর্থন করছে। সেই জন্যে এই যে যোগাযোগ ব্যবস্থা, এটা অনেকটা বিচ্ছিন্ন হতে পারে, চাপ সৃষ্টি হতে পারে, জঙ্গি সংগঠনগুলো আরও জোরদার হতে পারে। সুতরাং ইসরায়েলকে সমর্থন ভারতবর্ষকে রিয়ালিস্ট পার্সপেক্টিভে এখন করতে হবে। হামাস তো নন স্টেট অ্যাক্টর, ভারতবর্ষের ওপরেও যে নন স্টেট অ্যাক্টার্সগুলো কাজ করছে এটা তো লিঙ্কড, এরাও কিন্তু অনেক বেশি জোরদার হয়ে উঠতে পারে। অন্যদিকে আমেরিকা, ব্রিটেনের মতো দেশ ইসরায়েলের পাশে দাঁড়ানোয় মধ্যপন্থা নিচ্ছে রাশিয়া ও চীন। মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েলে অনেক কিছু রপ্তানি করে ভারত, যেমন চামড়া, জামা কাপড়, বিভিন্ন ধাতু, দামি পাথর, রাসায়নিক পদার্থ, ওষুধ ও চিকিৎসার যন্ত্রপাতি ইসরায়েলে রপ্তানি করে ভারত। এশিয়া ইসরায়েলের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার ভারত। সেখান থেকে আমদানি করা হয় প্রতিরক্ষা সরঞ্জাম, কৃষিকাজের যন্ত্রপাতি, খনিজ পদার্থ, জল শোধনের যন্ত্রাংশ। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।
এতদিন ধরে ওয়েব সিরিজের থ্রিলারে ইসরায়েল আর প্যালেস্টাইনের ভয়াবহ সংঘাত ফুটিয়ে তুলেছেন। এবার সেই অভিনেতাই ক্যামেরার সামনে থেকে পৌঁছে গেলেন একেবারে বুলেটের সামনে। তার নাম লিও র্যাজ। ফাওদা ওয়েব সিরিজের জন্য গোটা বিশ্ব চেনে এই ইসরায়েলি অভিনেতাকে। এখন নিজের দেশ যখন যুদ্ধে নামল, তখন আর পর্দায় নয়, তিনি সরাসরি পৌঁছে গেলেন ফ্রন্ট লাইনে। নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় সিরিজ ফাওদা, ইসরায়েল আর প্যালেস্তাইনের সংঘাত, মোসাদের সঙ্গে হামাসের টক্কর, সন্ত্রাসবাদ, কিভাবে তার মোকাবিলা করে ইসরায়েলি বাহিনী, সবকিছুই তুলে ধরা হয়েছিল এই ওয়েব সিরিজে। একেবারে যাকে বলে ইনসাইড দ্য ইসরায়েলি ফোর্সেস, সেই ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করা ডোরন, যিনি রূপলী পর্দায় একের পর এক রুদ্ধশ্বাস অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন, সেই ইসরায়েলি অভিনেতা লিও র্যাজ এবার সত্যিকারের যুদ্ধের ময়দানে। শনিবার স্তেদ্রত শহর লক্ষ্য করে যখন মুহুর্মুহু রকেট হামলা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এই ভিডিওর আবহ শুনেই বুঝতে পারছেন কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল ইসরায়েলের ওই এলাকায়। লিওন লিখছেন, ইয়োহানুন প্লেসনার এবং অ্যাভি ইস্ট্রাশারভকে নিয়ে আমিও এখন শতাধিক সাহসী যোদ্ধা ভাইদের সঙ্গে সামিল হয়েছি। ইসরায়েলের দক্ষিণে যুদ্ধবিধ্বস্ত এলাকার মানুষদের সাহায্য করতে ঝাঁপিয়ে পড়েছি আমরা। স্টেরটে আটকে পড়া দুই পরিবারকে উদ্ধার করতে আমাদের পাঠানো হয়েছিল। লিও র্যাজের বলাই স্তেদ্রত শহরে পৌঁছতে পেরেছিল এবিপি আনন্দ। শনিবার সকাল থেকে এই অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছিল হামাসের বাহিনী, তবে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের প্রত্যাঘাতে তারা পিছু হটেছে। ক্ষণে ক্ষণে আকাশপথে ছুটে যাচ্ছে ইসরায়েলি ফাইটার জেট। एस्केलॉन शहर लगातार इस तरह की रॉकेट्स अटैक के लाइन ऑफ फायर में जिसे कहते हैं वो रहता है, और इसीलिए हमें बताया गया है कि अगर आप इस बंकर को, जो कि ये बंकर है, इससे अगर दूर हटेंगे तो आपको पता होना चाहिए कि अगला बंकर आपका नज़दीक में कहाँ पे, और इस तरह के बंकर्स के नज़दीक रहना बहुत ज़रूरी बताया गया है यहाँ पे कि आप किसी भी बंकर से बहुत ज़्यादा दूर नहीं रहेंगे, विशेष तौर पर तब जब आप एस्केलॉन में हैं और इसी बंकर के नज़दीक में हमें रहने के लिए कहा गया। और अगर यहाँ से हटे तो फिर आप जो और दूसरा नज़दीकी बंकर है वो हमें पता होना चाहिए, और दूसरा बंकर यहाँ से लगभग 300 से 400 मीटर दूर है। इसीलिए इस तरह की जो मूवमेंट्स हैं, हर मूवमेंट को यहाँ पर रिस्ट्रिक्ट किया जा रहा है। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামেনি, তারই মধ্যে ভূমধ্যসাগরের ওপারে বেঁধেছে ইসরায়েল হামাস সংঘর্ষ। কে কার পক্ষে তা নিয়ে গোটা বিশ্বই আড়াআড়ি বিভক্ত। কিন্তু এই বিপুল প্রাণহানি আটকাতে রাষ্ট্রপুঞ্জ এবং আন্তর্জাতিক শক্তিগুলি কি ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার বিষয়। এবিপি আনন্দ।